জানেন, আমি যখন চারিদিক পরীক্ষায় ব্যস্ত ছিলাম তখন অন্ধকারে গাছপালার আড়ালে আড়ালে গা ঢেকে একজন লোক আমার সমস্ত কার্যকলাপ লক্ষ্য করছিল। বলতে পারেন কে সে? শশাঙ্ক প্রথমটা অবাক হয়ে রইল, তারপর ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ বলেন কি? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি দরওয়ানদের হুকুম দিচ্ছি, ওই দুরাত্মাকে ধরে আনুক। এ কি সর্বনাশ, বাড়ির ভেতরই শত্রু! চোবে এই পারে! আরে শশাঙ্কবাবু, দাঁড়ান দাঁড়ান, শুধু শুধু দারোয়ানদের আর ডাকবেন না। আমি তাকে ধরার চেষ্টা করেছিলাম, পারিনি। এতক্ষণে সে নাগালের বাইরে সরে পড়েছে। কিন্তু আপনার কথা শুনে তো আমার হৃৎকম্প হচ্ছে। বাড়ির ভেতরই শত্রু, শেষটা আমিও অপঘাতেই মরবো নাকি? সাবধানে থাকলে আর ভয় কি। এখন চলুন মৃগাঙ্কবাবুর ঘরটা একবার দেখে আসি। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা, আর আজ কাহন আপনাদের শোনাবে হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক সিরিজের কাহিনী মারণ খেলার খেলোয়াড়। এই কিছুদিন আগেই 2রা সেপ্টেম্বর আমরা পেরিয়ে এসেছি শ্রদ্ধেয় হেমেন্দ্র কুমার রায়ের জন্মদিন। সেই কারণেই অনেকদিন পর কাহনে ফিরে এসেছে জয়ন্ত মানিক জুটি। জয়ন্তর ভূমিকায় থাকছে কৃষ্ণময়, অন্যান্য চরিত্রে সুদীপ্ত, অর্ণব, অরিজিৎ, সিদ্ধার্থ, অনির্বাণ এবং সৌমিক। শুরু করার আগে সেই বিশেষ অনুরোধ আরও একবার, আপনাদের যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে প্লিজ গল্পতে একটা লাইক করে কাহনে একটা সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি। আর বলছিলাম যে সিগারেট বা অন্যান্য তামাকজাত দ্রব্য খাবেন না, ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক সিরিজের কাহিনী মারণ খেলার খেলোয়াড়। সেদিন মানিকের সঙ্গে গঙ্গার ধারে বেড়াতে বেড়াতে জয়ন্ত বলল, দেখো ভাই, সাহেবরা বলে গড়ের মাঠ হচ্ছে কলকাতার হৃদয়। হতে পারে, আমি কিন্তু এই গঙ্গাকেই বলি কলকাতার প্রাণ। আচ্ছা, এর কারণ কি? কারণ জল না থাকলে প্রকৃতির রূপ পুরন্ত হয় না, আর এই জন্যই কৃত্রিম বাগান করেও আমরা তার মধ্যে জলে টলমল সরোবর রাখতে চাই। কিন্তু সরোবরের জল হচ্ছে বদ্ধ, কিন্তু গঙ্গা জলে আছে গতিশীল জীবনের চঞ্চল উচ্ছ্বাস। এই ইটকাট পাথরের শুকনো শহরে কর্কশ চিৎকার আর শব্দের মধ্যে গঙ্গা করে চলেছে দিন রাত নব নব গীতিকাব্যের সৃষ্টি। আচ্ছা বলো তো, এটা কি কম কথা? বাগান বা মাঠ প্রায়ই এক দৃশ্য দেখায়, কিন্তু গঙ্গা দেখায় নিত্য নতুন সৌন্দর্য। এর এই জলকণা মাখা স্নিগ্ধ হাওয়ায় দাঁড়ালে শহুরে কর্মক্লান্ত জীবন দুদণ্ডে জুড়িয়ে যায়। কিন্তু গঙ্গার তীরকে কেমন কুৎসিত করে রাখা হয়েছে তাও তো দেখছ। কিছু কিছু সবুজ ঘাস আর গাছপালা থাকলে যে জায়গা হয়ে উঠত দুর্লভ স্বর্গের মতো, সেখানে বিশ্রী লোহার লাইনের ওপর দিয়ে সব সময় ছুটছে কান ফাটানো চিৎকার করে কুৎসিত রেলগাড়ি, একটার পর একটা, একটার পর একটা। কলকাতা যদি ফ্রান্সের কোনো শহর হতো তাহলে গঙ্গা তীরের রূপ কিন্তু একেবারে বদলে যেত, অন্তত আমার বিশ্বাস তাই। গঙ্গা তীরের রাজপথে তখন গ্যাসের আলো জ্বলে উঠেছে বটে, কিন্তু আজকের মেঘলা সন্ধ্যায় সূর্যের রাঙা প্রভাটুকু তখনও বিদায় জানায়নি। সেই দিকে তাকিয়ে জয়ন্ত ও মানিক খানিকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। একটু পরে সূর্য ডোবার পর দুই বন্ধু বাড়ির পথ ধরল। যখন তারা বাড়ির প্রায় কাছে এসে পড়েছে তখন দেখলেন ইন্সপেক্টর সুন্দরবাবু আরেকটি লোকের সঙ্গে এগিয়ে আসছেন হন্তদন্তের মতো। মানিক বলল, আমাদের সুন্দরবাবু যে, বো বো করে কোথায় ছুটে চলেছেন? সুন্দরবাবু বললেন, হ্যাঁ, কোথায় আবার? মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই, যাচ্ছি জয়ন্তেরই বাড়ি। তা এত তাড়াতাড়ি কেন? আরে তাড়াতাড়ির কারণ আছে, হে, ভীষণ কারণ, ভয়ঙ্কর কারণ। একটু আভাস দেবেন কি? আরে একটু কেন, সবটাই প্রকাশ করব। তোমার বাড়িতে চলো। সকলে একসাথে এগিয়ে চলল।
জয়ন্তের বাড়িতে ঢুকে বৈঠকখানায় একটা কৌচের ওপর বসে সুন্দরবাবু বললেন, জয়ন্ত, ইনি হচ্ছেন আমার বন্ধু শশাঙ্ক। বিশেষ প্রয়োজনে একে তোমার কাছে নিয়ে এসেছি। জয়ন্ত ও শশাঙ্ক পরস্পরকে অভিবাদন করল। সুন্দরবাবু বললেন, ওরা দুই ভাই, শশাঙ্ক আর মৃগাঙ্ক। সহোদর নয়, ওই খুড়তুতো জারতুতো ভাই। ওরা নতুনপুরের জমিদার। জয়ন্ত এইবার একটু মনোযোগ দিয়ে শশাঙ্ককে দেখতে লাগলো। মাথায় 6 ফুট লম্বা, দশাশই চেহারা। দেখলেই বোঝা যায় লোকটি খুব বলবান এবং বড় ঘরের ছেলে। কিন্তু তার মাথার চুলগুলো বেশ উস্কো খুস্কো, চোখে মুখে ভয় দুর্ভাবনার ভাব এবং বেশভূষা ছন্ন ছাড়ার মতো। জয়ন্ত বেশ বুঝল সুন্দরবাবু স্বয়ং যখন এই দুশ্চিন্তাগ্রস্ত লোকটিকে নিয়ে বিশেষ প্রয়োজনে তার কাছে হাজির হয়েছেন, মামলাটি তখন সামান্য নয়। সে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে বলল, নতুনপুর আমি চিনি, সে তো কলকাতার খুব কাছেই। হ্যাঁ, কলকাতা থেকে ওই 20-22 মাইল হবে। তা এখন প্রয়োজনটা কি শুনি? কাল শেষ রাতে শশাঙ্কের ভাই মৃগাঙ্ককে কে যেন খুন করে গেছে। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, খুনি তাহলে এখনো ধরা পড়েনি, তাই তো? না, খুনি ধরা পড়লে শশাঙ্ক নিশ্চয়ই তোমার কাছে আসতো না। কিন্তু নতুনপুরে পুলিশ থাকতে উনি আমার কাছে এলেনই বা কেন? আর তাছাড়া সাধারণ খুনের পক্ষে তো সাধারণ পুলিশই যথেষ্ট। শশাঙ্ক ভাঙা ভাঙা গলায় বলল, না জয়ন্তবাবু, পুলিশই যথেষ্ট নয়। মৃগাঙ্কের এই অপঘাত মৃত্যুতে আমার বুক ভেঙে গেছে। যত শীঘ্র সম্ভব এই দুরাত্মা হত্যাকারীকে উচিত শাস্তি দিতে না পারলে প্রাণ আমার শান্ত হবে না। আমি শুনেছি অপরাধী আবিষ্কার করবার শক্তি আপনার অসীম। আমার বিশ্বাস যে আপনার সাহায্য পেলে পুলিশ খুব তাড়াতাড়ি এই মামলার একটা কিনারা করতে পারবে। আমার সম্বন্ধে মশাইয়ের উচ্চ ধারণা দেখে বেশ গর্ব অনুভব করছি। ভালো, বেশ, তাহলে সমস্ত ঘটনা আমার কাছে এবার খুলে বলুন। আপাতত আমার মুখ থেকে আপনি এর বেশি কিছু জানতে পারবেন না, কারণ আমি নিজেই অন্ধকারে পড়ে আছি। আমাদের বাড়ির পিছনে একটা বড় বাগান আছে। সেই বাগানের ধারেই দোতলায় আমার আর মৃগাঙ্কের ঘর। পাশাপাশি নয়, মাঝে আরও 4খানা ঘর আছে। কাল রাত পর্যন্ত জমিদারের কাগজপত্র নিয়ে আমাকে ভীষণই ব্যস্ত থাকতে হয়েছিল। আর তারপর ঝুপঝুপ করে বৃষ্টি এলো। আমি শুতে গেলাম। ভোরবেলা জেগে শুনি বাড়ির ভেতরে মহা গোলমাল, একটা কান্নাকাটি উঠেছে। ঘর থেকে বেরোতেই দাসী ছুটে এসে বললে যে ছোটবাবুকে কে যেন খুন করে গেছে। বিশ্বাস করুন, আমি তো হতভম্ব, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিন্তু তাড়াতাড়ি মৃগাঙ্কের ঘরে গিয়ে স্বচক্ষে যে শোচনীয় দৃশ্য আমি দেখলাম তা মনে করে এখন আমার বুকটা শিউরে উঠছে। ঘরের মেঝেতে মৃগাঙ্কের দেহ হাত পা ছড়িয়ে পড়ে আছে। তার গলায় কতগুলো আঙুলের দাগ। দেখলেই বোঝা যাচ্ছে যে কেউ তাকে নিষ্ঠুরভাবে গলা টিপে হত্যা করেছে। মৃগাঙ্কবাবু কি বিয়ে করেননি? তার ঘরে আর কি কেউ ছিল না? আমি বিপত্নিক, আর মৃগাঙ্ক বিবাহ করেনি। আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর দিন তো, খুনি কি করে বাড়ির ভিতরে এলো? পুলিশের মত হচ্ছে যে খুনি খিড়কির দরজা দিয়ে বাগানের ভিতরে ঢুকেছিল। আপনাদের খিড়কির দরজা কি বন্ধ থাকে না? থাকে, তবে ঘটনার পর দিন অর্থাৎ আজকে সকালে দরজা খোলা অবস্থাতেই পাওয়া যায়। আমার তো এটাই বিশ্বাস যে খুনি পাঁচিল টপকে বাগানে ঢুকে পালাবার সময় এই খিড়কির দরজা খুলে বেরিয়ে গিয়েছিল। এটা সম্ভব, কিন্তু পুলিশের মত হচ্ছে অন্যরকম। পুলিশ বলে যে খুনি খোলা খিড়কির দরজা দিয়ে বাগানে ঢুকেছিল। পুলিশের এমন মতের কারণ কি? আসলে এই খিড়কির দরজার উপরে অনেকগুলো পায়ের দাগ পাওয়া গিয়েছে। কি বললেন? পায়ের দাগ? আগে হ্যাঁ, বলেই তো যে কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল। পথের পুরু কাদায় অনেক পায়ের দাগ পাওয়া গিয়েছে। পুলিশ সেই পদচিহ্ন পরীক্ষা করে বলছে যে খুনি সিধে এসে খোলা খিড়কির দরজা দিয়ে একেবারে বাগানের ভিতরে ঢুকেছে। পুলিশ আরও অনেক আশ্চর্যের কথা বলছে। কিরকম? এই যে আমাদের বাড়ির খিড়কি থেকে নতুন পথের শ্মশান পর্যন্ত একটা সরু কাঁচা পথ আছে। পথটা আমাদের জমির ওপর দিয়ে গিয়েছে। এই পথ দিয়ে বড় একটা লোক চলাচল নেই। আর পুলিশের মতে খুনি শ্মশান থেকে ওই পথ দিয়েই ঘটনাস্থলে এসেছে এবং খুন করে ওই পথ দিয়েই আবার শ্মশানে ফিরে গেছে। বাপ রে, বলো কি!
শ্মশান থেকে আগমন, আবার আবার শ্মশানেই প্রস্থান। খুনি কি তবে মানুষ নয়? পুলিশের মতে তো খুনির দলে আরও একজন লোক ছিল। তাহলে তো অনেক কথাই জানা গিয়েছে দেখছি। আচ্ছা, আপাতত আবার একটু ঘটনাস্থলে ফিরে আসা যাক। খিড়কি দরজা দিয়ে খুনিরা বাগানে ঢুকেছে। বাগানে তাদের পায়ের চিহ্নও পাওয়া গিয়েছে, তাই তো? না, বাগানের পথে লাল কাঁকড় ঠেলা, সেখানে তো পায়ের ছাপ পড়ে না। বাগান থেকে বাড়িতে ঢোকবার জন্য নিশ্চয়ই কোনো দরজা আছে। আছে, কিন্তু সেই দরজা ঘটনার পরেও বন্ধ ছিল। খুনিরা নিশ্চয়ই অন্য কোনো উপায়ে বাড়ির ভেতরে ঢুকে আবার বেরিয়ে গিয়েছে। তারা মৃগাঙ্কবাবুর ঘরে ঢুকলো কেমন করে? আসলে মৃগাঙ্কের একটা বদ অভ্যাস ছিল। গ্রীষ্ম আর বর্ষাকালের গুমোটের সময় সে ঘরের জানলা দরজা বন্ধ করত না। জমিদার বাড়িতে অনেক লোকজন থাকাটাই স্বাভাবিক। তা কেউ খুনিদের সাড়া পেয়েছে? কেউ না, এসেছে গিয়েছে যেন একেবারে নীরব ছায়ার মতো। একটু ভেবে বলুন তো, মৃগাঙ্কবাবুর ঘর থেকে কি কিছু চুরি গিয়েছে? না, একটা কুটোও কিছু চুরি যায়নি। তবে তাকে খুন করার উদ্দেশ্য কি? কারোর সঙ্গে কি শত্রুতা ছিল? আমার মনে যে সন্দেহটা হচ্ছে সেটা শুনুন। নতুনপুরের শ্মশানে কালভৈরবের একটা পুরনো মন্দির আছে। আমাদেরই মাইনে করা এক পূজারী রোজ সেখানে পুজো করে আসে। দিন তিনেক আগে পূজারী সেখানে গিয়ে দেখে যে কোথা থেকে এক সন্ন্যাসী এসে সেই মন্দির দখল করে বসেছে। বলে যে এবার থেকে সেই হবে সেখানকার সেবায়িত, আর কারোকেই নাকি মন্দিরে ঢুকতে দেবে না। পূজারী এসে সেই কথাটা আমাদের কাছে নালিশ জানায়। এই গেল হচ্ছে পরশু সকালের কথা। মৃগাঙ্ক ভারী রাগী মেজাজের লোক ছিল। সে তখনই ক্ষেপে উঠে শ্মশানে গিয়ে একেবারে সন্ন্যাসীকে ধরে খুব মারপিট করে বলে, কাল থেকে তোকে যদি এখানে দেখতে পাই একেবারে খুন করে ফেলবো। সন্ন্যাসী তারপর পরশু রাত্রেই অদৃশ্য হয়। কিন্তু যাবার সময় নাকি অভিশাপ দিয়ে যায় যে তেরাত্রি পোয়াবার আগেই সে অপরাধের প্রতিশোধ নেবে। তাহলে আপনার বিশ্বাস এই খুনের মূলে আছে সেই সন্ন্যাসী, তাই তো? বিশ্বাস নয়, সন্দেহ। আচ্ছা, সন্ন্যাসীকে নতুনপুরের কেউ চেনে না? না, লোকে তো সেই প্রথম তাকে দেখল। তাহলে সে কেমন করে আপনাদের বাড়ির পথঘাট চিনল? আর কেমন করেই বা জানলো মৃগাঙ্কবাবু কোন ঘরে শুয়ে থাকেন? এই প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন। আপনি যা বললেন তাতে মনে হচ্ছে এখন আগে আমাদের আপনাদের বাড়িটা দেখা দরকার। গাড়িতে নতুনপুর যেতে বেশিক্ষণ লাগবে না। তা সুন্দরবাবু, আপনি কি আমাদের সঙ্গে যাবেন? না, ছুটি নেই, বাড়ি তো পরে যাব। আর সত্যি কথা বলতে কি, খুনি যেখানে ওই শ্মশান থেকে আসে আর শ্মশানে ফিরে যায়, সেখানে তোমরা কেউ আমাকে পাওয়ার আশা করো না। বড় বড় চারটি মহল ও মস্ত বাগান নিয়ে নতুনপুরের জমিদার বাড়ি প্রায় ৩০-৩৫ বিঘে জমি দখল করে দাঁড়িয়ে আছে। বহুকালের পুরনো অট্টালিকা নিয়মিত সংস্কার অভাবে মলিন ও জীর্ণ। অধিকাংশ ঘরই অন্ধকার। মাঝে মাঝে দূরে দূরে মিটমিট করে কেরোসিনের আলো জ্বলছে, অত্যন্ত বিষণ্ণভাবে। তীক্ষ্ণ দৃষ্টিতে এইসব লক্ষ্য করে জয়ন্ত ও মানিক মনে মনে বুঝল, শশাঙ্কবাবু জমিদার হতে পারেন, কিন্তু তার আর্থিক অবস্থা আশাপ্রদ নয়। শশাঙ্ক তাদের নিয়ে আগে গেল বাগানের ভেতর। বাগান বলতে আমরা যা বুঝি একে তা বলা যায় না। ছোট ছোট ফুল গাছের চারা সেখানে নেই বললেই হয়। মানধাতা আমলের বুড়ো বুড়ো অশ্বত্থ, বট, আম, জাম, কাঁঠাল, তাল, নারকেল গাছ যেখানে সেখানে ভিড় করে দাঁড়িয়ে রীতিমতো অরণ্যের সৃষ্টি করেছে। ইলেকট্রিক টর্চের ইতস্তত চালনা করে জয়ন্ত ও মানিক দেখল প্রকাণ্ড এক পুকুরে সবুজ পানার চাদর ছেড়ে মাঝে মাঝে চকচক করছে কালো জল। মানিক বলল, শশাঙ্কবাবু, আমি তো দেখছি আপনি দস্তুর মতো ম্যালেরিয়ার চাষ করেন। ওই পুকুরে রোজ কত লক্ষ মশার জন্ম হয় তার হিসেব রেখেছেন? শশাঙ্ক ম্লান হেসে বলল, আজ আমাদের ভগ্নদশা। শুনেছি আগে আমাদের বাৎসরিক আয় ছিল 5 লক্ষ টাকা, কিন্তু সেই আয় এখন দাঁড়িয়েছে বাৎসরিক ওই 20,000-এ। মৃগাঙ্কবাবু যখন বিয়ে করেননি তখন তার সম্পত্তি তো আপনিই পাবেন, তাই তো নাকি? হ্যাঁ, কিন্তু ভাইকে হারিয়ে সম্পত্তি আমার বিষের মতো মনে হচ্ছে। মৃগাঙ্কের বউ ছেলে থাকলেই আমি খুশি হতাম। পায়ে পায়ে সকলে খিড়কির সামনে এসে দাঁড়ালো।
এইখানে পদচিহ্ন পাওয়া গেছে। জয়ন্ত মাটির ওপর আলো ফেলে পরীক্ষা করে বলল, আজ দিনের বেলাতে ওখানে বৃষ্টি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, খুব জোরেই হয়েছিল। সে তো দেখতেই পাচ্ছি। সমস্ত চিহ্ন প্রায় ধুয়ে মুছে গিয়েছে। আমারই দুর্ভাগ্য, ওগুলো দেখতে পেলে উপকার হতো। তা শশাঙ্কবাবু, আজ হাজার হাজার বছর ধরে ওই পায়ের ছাপ হাজার হাজার চোর ডাকাত আর খুনিকে ধরিয়ে দিয়ে আসছে। যাদের চোখ আর মস্তিষ্ক শিক্ষিত, পায়ের ছাপের ভেতর থেকে তারা বহু গুপ্ত ইতিহাসই আবিষ্কার করতে পারেন। তাই তো শুনেছি, কিন্তু ভাববেন না, পুলিশের কাছ থেকে আপনি পদচিহ্নের অনেক কথাই জানতে পারবেন। নিজের চোখে দেখায় আর পরের মুখে শোনায় যথেষ্ট তফাৎ আছে, তবুও এ মন্দের ভালো। আচ্ছা, এখানে তদারক করতে এসেছিলেন কে? থানার এক সাব ইন্সপেক্টর, নাম কুমুদবাবু। বয়স অল্প, কিন্তু উৎসাহ তার অসীম। কাল সকালেই তার কাছে নিয়ে গেলে খুশি হব। এখন চলুন আপনার বাড়ির দিকে। বাড়ির কাছে গিয়ে জয়ন্ত জিজ্ঞেস করল, বাগান থেকে বাড়িতে ঢোকবার দরজাটা কোথায়? ওই তো ওইখানেই, কিন্তু আপনাকে তো বলেইছি যে খুনি ও দরজা দিয়ে ভেতরে ঢোকেনি। খুনের পরেও ও দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। সেইখানে দাঁড়িয়ে জয়ন্ত বাড়িটাকে বেশ ভালো করে দেখে নিয়ে বলল, মানিক, তুমি শশাঙ্কবাবুর সঙ্গে এখানে দাঁড়িয়ে একটু কথাবার্তা বলো। ততক্ষণ আমি বাড়িটাকে একবার ঘুরে দেখে আসি, কেমন? জয়ন্ত চলে গেল। শশাঙ্ক বলল, আচ্ছা মানিকবাবু, আপনার বন্ধুর নাম ডাক তো খুব শুনি। আপনার কি মনে হয় যে উনি এই মামলার কিনারা করতে পারবেন? দেখুন, জয়ন্ত এর চেয়ে ঢের শক্ত মামলার কিনারা করেছেন। শশাঙ্ক আর কিছু বলল না। মিনিট 15 পরে জয়ন্ত বাড়ির অন্য দিক দিয়ে ফিরে এলো। তাকে ঘন ঘন নস্য নিতে দেখে মানিক আশ্বস্ত হলো, কারণ সে জানে কোনো দরকারি সূত্র আবিষ্কার করতে পারলে ঘন ঘন নস্য নেয় তার বন্ধু। জয়ন্ত এসে বলল, শশাঙ্কবাবু, আপনার যে পূর্বপুরুষ এই বাড়িখানা তৈরি করেছিলেন, তিনি কিন্তু খুব হুঁশিয়ার ব্যক্তি। আগে এই কথা কেন বলছেন? চারিদিকে আমি নিজে বারবার চেষ্টা করে দেখলাম, কিন্তু বাইরে থেকে কোনোভাবেই ওপরে উঠতে পারলাম না। তাহলে খুনি কেমন করে বাড়ির দোতলায় উঠল? বাড়ির ভেতর থেকে খুনের আগে আর পরে কেউ এই দরজা খুলে আর বন্ধ করে দিয়েছে। না 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 না, এ অসম্ভব। তাহলে বলতে হয় খুনের আগে আর পরে এই দরজাটা কিন্তু খোলা ছিল। না, তাও অসম্ভব। আমি নিজে দেখেছি দরজা বন্ধ। তাহলে বাড়ির কোথাও গুপ্ত দরজা আছে, আর খুনি সেই দরজার হদিশ জানে। আর বাড়ির মালিক আমি, সেই খবর জানি না। বাড়ির মালিককে আমি আর একটা নতুন খবর দিতে পারি। জানেন, আমি যখন চারিদিক পরীক্ষায় ব্যস্ত ছিলাম, তখন অন্ধকারে গাছপালার আড়ালে আড়ালে গা ঢেকে একজন লোক আমার সমস্ত কার্যকলাপ লক্ষ্য করছিল। বলতে পারেন কে সে? শশাঙ্ক প্রথমটা অবাক হয়ে রইল, তারপর ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ, বলেন কি? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি দরওয়ানদের হুকুম দিচ্ছি, ওই দুরাত্মাকে ধরে আনুক। এ কি সর্বনাশ! বাড়ির ভেতরই শত্রু। চোবে, এই পারে! আরে শশাঙ্কবাবু, দাঁড়ান দাঁড়ান, শুধু শুধু দারোয়ানদের আর ডাকবেন না। আমি তাকে ধরার চেষ্টা করেছিলাম, পারিনি। এতক্ষণে সে নাগালের বাইরে সরে পড়েছে। কিন্তু আপনার কথা শুনে তো আমার হৃৎকম্প হচ্ছে। বাড়ির ভেতরই শত্রু, শেষটা আমিও অপঘাতেই মরবো নাকি? সাবধানে থাকলে আর ভয় কি। এখন চলুন মৃগাঙ্কবাবুর ঘরটা একবার দেখে আসি। বাড়ির ভেতর ঢুকে জয়ন্ত টর্চের আলো দেওয়ালের গায়ে বুলোতে বুলোতে এগিয়ে চলল। তারপর সিঁড়ির দ্বিতীয় ধাপেই দাঁড়িয়ে পড়ে বলল, শশাঙ্কবাবু, একটু দাঁড়ান। আমাকে একটু মনে করে বলুন তো, খুনি গলা টিপে ধরাতে মৃগাঙ্কবাবুর মুখ দিয়ে কি রক্ত উঠেছিল? শশাঙ্ক অবাক স্বরে বলল, হ্যাঁ উঠেছিল, কিন্তু আপনি কি করে জানলেন? দেখুন, এই দেখুন। মানিক ও শশাঙ্ক দুজনেই দেখল দেওয়ালের গায়ে খানিকটা লাল দাগ লেগে রয়েছে। জয়ন্ত বলল, খুনির হাতে রক্ত লেগেছিল, আর সিঁড়ি দিয়ে নামবার সময় সেই রক্তের ছাপ কোনোভাবে দেওয়ালে লেগে গিয়েছে। শশাঙ্ক বিস্ফারিত চোখে চুপ করে রইল। মানিক বলল, তার মানে এই দাগই প্রমাণিত করছে যে খুনের পর খুনি যখন সিঁড়ি দিয়ে নিচে নেমেছে, তখন বাগানের এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেছে। অথচ শশাঙ্কবাবু দেখেছেন দরজা বন্ধ।
তাহলে সে দরজা বাড়ির ভেতর থেকে বন্ধ করলো কে? সেই কি আজ অন্ধকারে তোমার উপর পাহারা দিচ্ছিল? শশাঙ্কবাবু, আপনার বাড়ির প্রত্যেকটা লোকের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিতে হবে। শশাঙ্ক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক। এখন চলুন মৃগাঙ্কবাবুর ঘর থেকে একটু ঘুরে আসি। মৃগাঙ্কর ঘরখানি একেবারে বাগানের ওপরে। মৃতদেহ সেখানে আর ছিল না বটে, কিন্তু ঘরে ঢুকে তবু যেন সকলে অনুভব করল অদৃশ্য মৃত্যুর কেমন একটা থমথমে ভয় ভয় ভাব। অন্ধকার বাগান থেকে বাতাসে সেখানেও ভেসে আসছিল হাঁসনুহানা আর চাঁপার মিশ্র গন্ধ। গতকাল এই গন্ধ হয়তো হতভাগ্য মৃগাঙ্ক উপভোগ করেছিল, কিন্তু আজ সেই সৌরভকেই মনে হচ্ছে প্রকৃতির নিষ্ঠুর পরিহাসের মতো। ঘরটা বেশ সাজানো গোছানো। একদিকে খাট, মাঝখানে একটা গোল মার্বেলের টেবিল, খানকয় গদিমোড়া চেয়ার, আর একদিকে 3 আলমারি ঠাসা বই। এখানে ওখানে ছোট ছোট ত্রিপায়ের ওপর মর্মর মূর্তি। দেওয়ালেও ঝুলছে বিখ্যাত শিল্পীদের আঁকা বাছা বাছা ছবি। জয়ন্ত বলল, ঘর দেখলে ঘরের মালিকের স্বভাব বোঝা যায়। মৃগাঙ্কবাবু দেখছি বেশ শৌখিন আর রসিক পণ্ডিত ব্যক্তিও ছিলেন। ঠিক, কিন্তু সে যে পণ্ডিত ছিল এ কথা কেমন করে বুঝলেন? আলমারির বইগুলির নাম পড়ে সব বই উঁচু দরের। আচ্ছা শশাঙ্কবাবু, এ ঘরে আর বিশেষ দ্রষ্টব্য কিছুই নেই। এবার আপনার ঘরখানা একবার দেখাবেন? কেন দেখাবো না? এদিকে আসুন, এদিকে আসুন। খান চারেক ঘর পেরিয়ে এবারে সকলে যে ঘরে গিয়ে ঢুকল, সেখানে প্রথমেই চোখে পড়ে কালো মার্বেলের একটা জলচৌকির ওপর সাজানো 5টি সিঁদুরলিপ্ত মরার মাথা, আর একপাশে বাঘের চামড়ার আসনের সামনে জবার মালা পরানো কোষ্ঠী পাথরে গড়া ছোট্ট একটা কালী মূর্তি। তারই পেছনে দেওয়ালের তাকে তাকে রয়েছে অনেকগুলো বাঁধানো বহু ব্যবহৃত বই। জয়ন্ত বইগুলোর নামও লক্ষ্য করল: বৃহৎ তন্ত্রসার, শ্যামা রহস্য, মহানির্বাণ তন্ত্র প্রভৃতি। সে বলল, আপনি তান্ত্রিক? আগে স্ত্রীর মৃত্যুর পর আমি পূজা অর্চনা নিয়েই কাল কাটাই। আর ওই মরার মাথাগুলো? ওগুলোই তান্ত্রিক সাধনের উপকরণ। আমার কাছে জপ তপই জীবন, বুঝলেন? হ্যাঁ, অনেকেই যে মরার দেহে জীবন খুঁজে নিজেদের সারা জীবন মিছে আশায় কাটিয়ে দেয়, এ কথা আমি জানি। মন্ত্রগুণে মরা যে জ্যান্ত হয়, আপনি কি তা বিশ্বাস করেন না? না, প্রাকৃতিক বিধানে যে দেহ থেকে জীবন পালিয়েছে, তান্ত্রিক মন্ত্রের গুণে তা যদি আবার জ্যান্ত হতো, তাহলে লোকে তাকে পুড়িয়ে বা পুঁতে ফেলত না। আর এই 20 শতাব্দী জানে ম্যাজিকের আসল অর্থ হচ্ছে চোখে ধুলো দেওয়া। তাকে নিয়ে মজা করা চলে, তবে তাকে সত্য বলে বিশ্বাস করা চলে না। ভারতবর্ষের লোক হয়ে এমন কথা বললেন জয়ন্তবাবু। জানেন, খ্রিস্টান ফেরেঙ্গির দেশ আমেরিকাও এখন তান্ত্রিক মন্ত্রের গুণে মৃতদেহে জীবন সঞ্চার করছে। হ্যাঁ, আমেরিকা থেকে প্রকাশিত তন্ত্র নামক পত্রিকায় ও রূপকথা পড়েছি বটে, কিন্তু আমেরিকায় ছাপার হরফে যত আজগুবি কথা প্রকাশিত হয়, পৃথিবীর আর কোথাও ততটা হয় না। আরে তান্ত্রিক তন্ত্রের যদি এতই গুণ, তবে মৃগাঙ্কবাবুকে আবার বাঁচাবার চেষ্টা করুন না। ও প্রশ্নটা এখন চাপাই থাকুক। ঠিক বলেছেন, তার চেয়ে জামাটার দিকে একটু তাকানো যাক। এ সবটাই তো দেখছি কাদায় ভর্তি, বিশেষ করে হাতা দুটো। তা এমন জামা আলনায় টাঙানো কেন? ওটা আমারই জামা। আজ সারাদিন ওই বৃষ্টিতে ভিজে পথে ঘাটে কত ছুটোছুটি করতে হয়েছে, বুঝতেই তো পারছেন। এর হাতায় গোটা কয় ঘাসের কুচিও লেগে রয়েছে যে। পাহড়কে তো একবার কাদায় পড়েও গিয়েছিলাম, তারপর ওই জামা কাপড় বদলে ওটাকে ভুলে আবার ওই আলনাতেই টাঙিয়ে রাখি। আজকে আর আমার মাথা ঠিক আছে বলুন? সত্য কথা, আজ আপনার বড়ই দুর্দিন, কিন্তু এখনো যে ভেঙে পড়েননি, এটাই আশ্চর্য। পরের দিন সকাল। জয়ন্ত ও মানিক বিছানায় বসে চা পান করছে। জমিদার বাড়ির সদরমহলের বেশ অনেকখানি বড়সড় ঘর তাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ঘরের সামনেই খানিকটা খোলা জমি, তারপর ফটক, তারপর একটা বড় রাস্তা। জয়ন্ত বলল,
ভোরে উঠে আমার নিত্যকর্মের মধ্যে প্রথম হচ্ছে বাঁশি বাজানো, কিন্তু বাঁশিটি সঙ্গে আনতে ভুলে গিয়েছি মানিক। মানিক হেসে বলল, তাহলে তো মুশকিল দেখছি। তুমি আবার বলো সকালে বাঁশি না বাজালে তোমার নাকি বুদ্ধি খোলে না। আমার তো তাই বিশ্বাস, কিন্তু আজ আমার বুদ্ধি খুব বেশি না খুললেও চলবে। সে কি গো, তোমার হাতে আজ এত বড় একটা মামলা? না মানিক, এ মামলাটাকে আমি বড় মামলা বলি না। বলেই জয়ন্ত চায়ের পেয়ালা রেখে দাড়ি কামাবার সরঞ্জাম নিয়ে বসল। মানিক বলল, কারণ? কারণ কালকেই আমরা আবিষ্কার করে ফেলেছি, হয় খুনি নিজে নয় তার সহকারী। কেউ তো এই বাড়ির মধ্যেই আছে। আর পুকুর যখন পেয়েছি, জাল ফেলে মাছ ধরতে আর বেশি দেরি লাগবে না, কি বলো? কিন্তু পুকুরের কোন মাছটা তোমার লক্ষ্য হবে সেটা তো তুমি জানো না। খুব তাড়াতাড়ি জানতে পারবে মানিক। ধরতে গেলে এখন আমি কাজটা শুরুই করিনি। আগে থানায় গিয়ে সাব ইন্সপেক্টর কুমুদবাবুর মতামত শুনি। এ বাড়ির কে কি এজাহার দিয়েছে আগে শুনি, পায়ের দাগের মাপ নিই। তারপর অপরাধীকে গ্রেপ্তার করা খুব একটা কঠিন হবে না বলেই আমার বিশ্বাস। না জয়ন্ত, ব্যাপারটা খুব সোজা নাও হতে পারে। একটা কথা ভেবে দেখো, ঝড় জলের ভেতর দিয়ে খুনি বাড়ির ভেতর এলো, তারপর খুন করে সেই দুর্যোগে সে কোথায় চলে গেল? না শ্মশানে। এটা কি অস্বাভাবিক নয়? শ্মশানে তার কি কাজ থাকতে পারে? আর শ্মশান থেকেই বা সে কোথায় অদৃশ্য হলো? হ্যাঁ মানিক, ওখানেই কোনো একটা রহস্য আছে। বলেই সে মানিককে ইশারায় কাছে ডাকল। এদিকে এসো। শোনো, কামাবার এই আরশির ভেতর দিয়ে দেখছি দরজার পাল্লা একটুখানি ফাঁক করে দাঁড়িয়ে কি একজন লোক আমাদের কথা শুনছে। আর এই ঘরে আর একটা দরজা আছে, সেই দরজা দিয়ে সহজভাবে বাইরে গিয়ে লোকটাকে তুমি গ্রেপ্তার করো। মানিক অত্যন্ত উদাসীনের মতো বাঁদিকের একটা দরজার কাছে ধীরে ধীরে এগিয়ে গেল। জয়ন্ত নির্বিকারের মতো দাড়ির ওপর বুরুশ দিয়ে সাবানের ফেনা লাগাতে লাগলো। আধ মিনিট যেতে না যেতেই ঘরের বাইরে একটা ধস্তাধস্তির আওয়াজ উঠল। সশব্দে ডান দিকের দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখা গেল মানিকের হাতে গলা ধাক্কা খেয়ে একটা লোক ঘরের ভেতর এসে পড়ল। জয়ন্ত যেন কিছুই হয়নি এমনিভাবে গালের ওপর খুর চালাতে চালাতে বলল, এসো বন্ধু, এসো, বসো। ওহে মানিক, বন্ধুর জন্য একখানা চেয়ারে গিয়ে দাও, ততক্ষণে আমি একটু কামিয়ে নিই, কেমন? মানিক হাসতে হাসতে একখানা চেয়ার টেনে আনলো, কিন্তু লোকটা বসলো না, দাঁড়িয়ে রইল বেজায় হতভম্বের মতো। তাকে দেখতে বেশ হৃষ্টপুষ্ট। তার রং কালো, দেহের তুলনায় মাথাটা বড় এবং মুখের তুলনায় চোখ দুটো ছোট ছোট। জয়ন্ত বলল, কি হলো, বসবে না বন্ধু? গলা ধাক্কা খেয়ে কি অভিমান হয়েছে? কিন্তু আমাদের এসব তো বাসর ঘর নয়, তাহলে বোকার মতন এখানে আড়ি পাততে এসেছিলে কেন? লোকটা বলল, না মশাই, আমি আড়ি পাততে আসিনি, আমি আপনাকে ডাকতে এসেছিলাম। তাই? তা এতটা অনুগ্রহ কেন? শশাঙ্কবাবু আপনাকে ডাকতে বললেন। তুমি কে? এ বাড়ির সরকার। নাম? সুরেন্দ্র মোহন দে। জয়ন্ত দাড়ি কামাতে কামাতেই কথা বলছিল। একটু চুপ থেকে ঠোঁটের ওপরটা সাফ করে বলল, ওহে মানিক, তুমি একবার শশাঙ্কবাবুর কাছে যাও, জেনে এসো তিনি আমাকে কেন ডেকেছেন। মানিক চলে গেল। কামাতে কামাতেই জয়ন্ত বলল, আরে আরে সুরেন যে, তা কোথায় যাচ্ছ? আরশির ভেতর দিয়ে তোমার চলন্ত ছবি আমি জ্বলন্ত দেখতে পাচ্ছি। দাঁড়াও, একদম কোথাও যাওয়ার চেষ্টা করবে না, দাঁড়াও। কিন্তু সুরেন থামল না, বরং গতি বাড়িয়ে দিল। পালায় আর কি। জয়ন্ত চোখের নিমেষে উঠে দাঁড়িয়ে দুই লাফে বাঘের মতো সুরেনের কাছে গিয়ে পড়ল। তারপর এক হাতে তার গলা চেপে ধরে তাকে বিড়াল ছানার মতো মাটি থেকে টেনে শূন্যে তুলে আবার ঘরের ভেতর ছুঁড়ে ফেলে দিল। ধপাস করে মাটিতে আছড়ে পড়ে সুরেন আর্তনাদ করে উঠল। চুপ করে, চুপ করে এখানে বসে থাকো, এবারে নড়লে আর বাঁচবে না। সুরেন বুঝল সে কোনো মিষ্টভাষী জমের খপ্পরে পড়েছে। সে আর পালাবার চেষ্টা করল না। মানিক ফিরে এসে বলল, শশাঙ্কবাবু বললেন তিনি তোমাকে ডাকেননি। জয়ন্তর কামানো শেষ হলো।
সে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তো সুরেন, এখন তোমার বক্তব্য কি? সুরেন মাথা হেঁট করে বসে রইল, জবাব দিল না। তাহলে কাল রাতে বাগানে আমাদের পিছু নিয়েছিলে তুমি? না না, আমি নই। এ কথা সত্যি হলে বলতে হবে শশাঙ্কবাবুর বাড়িতে তোমার মতন জীব আরও আছে। তা খনিকে দরজা খুলে কে দিয়েছিল? তুমি? দোহাই মশাই, এ খুনোখুনির ভেতরে আমাকে আর জড়াবেন না। আমি দিন দুঃখী, সামান্য মাইনের চাকরি করি, খুন ডাকাতির ধার ধারি না। দয়া করে আমাকে ছেড়ে দিন। তীব্র ও তীক্ষ্ণ দৃষ্টিতে জয়ন্ত খানিকক্ষণ মৌন মুখে লোকটির দিকে তাকিয়ে রইল। সুরেনের মনে হলো দুটো প্রচণ্ড চোখ যেন দস্যুর মতন তার মনের ভেতর ঢুকে তার সমস্ত গুপ্ত কথা জেনে নিচ্ছে। হঠাৎ জয়ন্ত হো হো করে হেসে উঠে বলল, সুরেন, আমি বুঝেছি তুমি এক মস্ত কাপুরুষ। যাও যাও যাও, বিদায় হও, যাও। কিন্তু সাবধান, এ বাড়ি ছেড়ে পালিও না। পালালেই মরবে। কাল কি পরশু তোমাকে আমি দু একটা কথা জিজ্ঞাসা করব, ঠিক জবাব দিলে তোমার কোনো ভয় নেই। সুরেন দ্রুত পায়ে প্রস্থান করল। মানিক বলল, ওকে ছেড়ে দিলে কেন? ও হয়তো অনেক কথাই বলতে পারত। তা পারত মানিক, পরে আমাকে বলবেও। আপাতত আমি ওকে হাতে রাখতে চাই। এমন সময় শশাঙ্কের প্রবেশ। এসেই প্রশ্ন করলেন, আমি যে আপনাকে ডেকেছি এই কথা আপনার কাছে কে বলল? আপনাদের সরকার। সুরেন ভুল বলেছে, এই জন্য তাকে আমি শাস্তি দেব। দরকার নেই। তার চেয়ে বরং চলুন এবারে আমরা একটু থানার সাব ইন্সপেক্টর কুমুদবাবুর সঙ্গে আলাপ করতে যাই। পায়ের ছাপের ইতিহাসটা শুনতে হবে তো। তা আপনি প্রস্তুত তো? হ্যাঁ। সাব ইন্সপেক্টর কুমুদচন্দ্র সেনের বয়স 30-এর ভেতরে। থানার প্রধান কর্মচারী অসুস্থ বলে এই খুনের মামলার ভার পড়েছে তারই ওপরে। কুমুদ খুব উৎসাহী পুলিশ কর্মচারী। এদেশের সাধারণ পুলিশের লোকের মতো নয়। সে প্রাচ্য ও পাশ্চাত্য অপরাধ তত্ত্ব সম্বন্ধে নানান বই নিয়মিত রূপে পাঠ করে এবং যা পড়ে তা নিয়ে স্বাধীন চিন্তা করতেও ভোলে না। শশাঙ্কের মুখে জয়ন্তর পরিচয় পেয়েই কুমুদ বিপুল পুলকে বলে উঠল, আরে সুপ্রভাত, সুপ্রভাত জয়ন্তবাবু, সুপ্রভাত। আপনার সঙ্গে চাক্ষুষ পরিচয় ছিল না, কিন্তু আপনার সমস্ত কীর্তিকলাপই আমি জানি। আপনার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াও সৌভাগ্য। শশাঙ্কবাবুর সুবুদ্ধিকে ধন্যবাদ দিই। তিনি ঠিক সময়ে ঠিক লোককেই স্মরণ করেছেন। আগে আমার ভাইয়ের হত্যাকারীকে ধরবার জন্য আমি অত্যন্ত ব্যস্ত হয়ে উঠেছি। নমস্কার কুমুদবাবু, আপনার কাছে আমার এক আবেদন আছে। বিনয় কুমুদও কম নয়। সে বলল, আবেদন নয় জয়ন্তবাবু, আদেশ। বাপরে, বলেন কি? অনেক পুলিশের লোকই তো দেখলুম মেজাজ তাদের লাট বেলাটের মতো। বাইরের লোক আদেশ দিলে তারা কি আর রক্ষা রাখবেন? আমি শিক্ষার্থী মাত্র, বিশেষজ্ঞের সম্মান রাখতে জানি। এখন কি আদেশ বলুন। শশাঙ্কবাবুদের বাগানের খিড়কি দরজার সামনে আপনি যে পায়ের ছাপগুলো দেখেছিলেন, দয়া করে তাদের কথা আমাকে কিছু বলুন। খালি শুনবেন, চোখে কিছু দেখবেন না? কালকের বৃষ্টি চোখে দেখবার আর কোনো উপায়ই রাখেননি কুমুদবাবু। সব পায়ের ছাপ একেবারে ধুয়ে মুছে গেছে। কুমুদ হাসি ভরা মুখে উঠে দাঁড়ালো। এক মিনিট। তারপর একটা আলমারি থেকে কাগজে মোড়া 4টে জিনিস বের করে সন্তর্পণে টেবিলের ওপর স্থাপন করলো। এগুলো কি? মোড়ক খুলেই দেখুন না, তবে খুব সাবধানে খুলবেন কিন্তু। জয়ন্ত মোড়ক খুলেই বলে উঠল, এ কি? এই যে দেখছি প্লাস্টার অফ প্যারিসের তৈরি পায়ের ছাপের ছাঁচ। দুজোড়া পায়ের দুজোড়া ছাঁচ। জানেন তো, বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করলে ধরুন ধুলো, কাদা, বালি, এমনকি বরফের ওপর থেকে সমস্ত পদচিহ্নের নিখুঁত ছাঁচ তুলে আনা যায়। জানি, কারণ আমি নিজেও ওই পদ্ধতিতেই কাজ করি। কিন্তু বাংলাদেশের পুলিশও যে এই পদ্ধতি অবলম্বন করেছেন তা আমি জানতাম না। এইবার আমার অন্ন মারা গেল দেখছি। আপনি নিশ্চিন্ত থাকুন জয়ন্তবাবু, আপনার দিন এখনো ফুরোয়নি। বাংলা পুলিশ এখনও এসব নিয়ে মাথা ঘামাতে রাজি নয়।
আমার সহকর্মীরাই তো বলেন এসব নাকি অনাবশ্যক তুচ্ছ ছেলে খেলা, ওই বাজে সময় নষ্ট করা মাত্র। পুলিশ লাইনে আপনি দেখছি অতুলনীয় বাঙালি। আপনার পক্ষে আমার সাহায্য অনাবশ্যক। না না, খুবই আবশ্যক জয়ন্তবাবু। আপনার মস্তিষ্ক নিশ্চয়ই আমার চেয়ে নতুন তথ্য আবিষ্কার করতে পারবে। এখন শুনুন, এই ছাদ জোড়া হচ্ছে প্রথম ব্যক্তির, অর্থাৎ যে শ্মশান থেকে আগে এসে আবার শ্মশানে ফিরে গেছে। আবার দ্বিতীয় ব্যক্তির পদচিহ্ন থেকে এই ছাদ জোড়া তুলেছে, যে খিড়কির দরজা থেকে বেরিয়ে শ্মশানে গেছে, আবার ফিরে এসে শশাঙ্কবাবুদের বাড়ির ভিতরে ঢুকেছে। কি করে এসব অনুমান করছেন? আরে এ তো খুবই সোজা। ধরুন আমি শ্মশান থেকে কাদা মাখা পথ দিয়ে শশাঙ্কবাবুর বাড়ির খিড়কির দরজায় গিয়ে হাজির হলুম। তারপর ভিতরে ঢুকে কাজ সেরে আবার শ্মশানে ফিরে গেলুম। তারপর আপনি বেরোলেন খিড়কি দিয়ে ওই একই পথে। তখন আপনার পায়ের চিহ্ন প্রায়ই পড়বে আমার পায়ের চিহ্নের ওপরে। তারপর আপনি যখন শ্মশান থেকে ফিরবেন তখন আপনার পায়ের চিহ্ন মাঝে মাঝে কেবল আমার পায়ের চিহ্নের ওপরে নয়, আপনার নিজেরও আগেকার ওই শ্মশানমুখ পায়ের চিহ্নের ওপরে গিয়ে পড়বে। কি তাই নয় কি? আপনার যুক্তি কিন্তু অকাট্য। মোট কথা, প্রথম ব্যক্তি শ্মশান থেকে এসে আবার সেইখানেই ফিরে গেছে। আশ্চর্যের বিষয়, তারপর সে যে কোথায় গেল পদচিহ্ন দেখে আর তা বোঝার উপায় নেই। শ্মশানে উপস্থিত হয়েই সে যেন অশরীরী হয়ে হাওয়ায় মিলিয়ে গেছে। সে শ্মশানেও নেই, অথচ সে যে শ্মশান থেকেও বেরোয়নি এ সম্বন্ধে আমি নিঃসন্দেহ। কিন্তু তৃতীয় ব্যক্তি যে শ্মশানে গিয়ে আবার বাড়িতে ফিরে এসেছে, এই পদচিহ্ন তার যথেষ্ট প্রমাণ দিচ্ছে। কুমুদবাবু, আপনার সূক্ষ্ম দৃষ্টির পরিচয় পেয়ে মুগ্ধ হলাম। মানিক এতক্ষণ পর বলল, কুমুদবাবু, আমার দৃষ্টি আপনার মতো সূক্ষ্ম নয় বটে, কিন্তু আপনি যে সিদ্ধান্তে উপস্থিত হয়েছেন তার উপরে কি নির্ভর করা উচিত? কেন উচিত নয়? 1 নম্বর প্রশ্ন, খুনি কে? সে যদি সেই সন্ন্যাসী হয় তাহলে তো খুনের আগের রাত্রে সে শ্মশান থেকে বিদায় নিয়েছিল, আর আপনাদের মতে এই খুনি এসেছে শ্মশান থেকেই। 2 নম্বর প্রশ্ন, খুনি শ্মশান থেকেই বা এলো কেন, আর খুনের পরে আবার ওই শ্মশানেই বা ফিরে গেল কেন? 3 নম্বর প্রশ্ন, খুনি শ্মশান থেকে কি উপায় অদৃশ্য হলো? কারণ আপনারাই তো বলছেন যে খুনি শ্মশান থেকে বেরিয়ে যে অন্য কোথাও গেছে, কাদার ওপর এমন কোনো চিহ্ন নেই। 4 নম্বর প্রশ্ন হলো, এই খুনির সহকারী বা শশাঙ্কবাবুর বাড়ির কোনো লোক কি উদ্দেশ্যে খুনের পরে আবার শ্মশানে গিয়ে ফিরে এসেছিল? সে কি খুনির সঙ্গে দেখা করতে গিয়েছিল, নাকি খুনিকে ধরতে গিয়ে দেখতে না পেয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিল? আর 5 নম্বর প্রশ্ন হলো, এই দ্বিতীয় ব্যক্তি খুনির বন্ধু না শত্রু? নিশ্চয়ই বন্ধু, নইলে এতক্ষণে সে আত্মপ্রকাশ করত। ইতিমধ্যে শশাঙ্ক প্লাস্টারের 1 জোড়া পদচিহ্ন তুলে নিয়ে কৌতূহলী দৃষ্টিতে পরীক্ষা করছিল। হঠাৎ সে দুটো তার হাত ফসকে মাটির ওপর পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল, এবং সঙ্গে সঙ্গেই সে এই যা বলে চিৎকার করে উঠল। কুমুদবাবু হতাশভাবে ভগ্নাংশগুলোর দিকে তাকিয়ে দুঃখিত স্বরে বলল, এটা কি করলেন শশাঙ্কবাবু? এত পরিশ্রম মিথ্যে করে দিলেন। আমাকে মাফ করুন কুমুদবাবু, আপনাদের কথা শুনতে শুনতে একেবারে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, তাই এই বিপত্তি। ছাঁচ কি নতুন করে তোলা যায় না? অসম্ভব, কাদার উপরে পায়ের ছাপ আর নেই। তবে কি হবে? আপনি বেশি ভাববেন না শশাঙ্কবাবু, কিছু ক্ষতি হলো বটে, কিন্তু ওরকম ছাঁচ তোলবার আগে পায়ের ছাপের ফটো আর সঠিক মাপ নেওয়া হয়, তাই নয় কি কুমুদবাবু? আগে হ্যাঁ, এই কাজ চালাবার পক্ষে তাই যথেষ্ট। শুনে হাঁপ ছেড়ে বাঁচলুম। সত্যি আমার যা ভয় হয়ে গেছিল না। বাহ, কিন্তু বাকি ছাঁচ জোড়ার দিকে দয়া করে আর নজর দেবেন না। পাগল, আর আমি ওদিকে তাকাই? বলেই সে একটা চেয়ার টেনে নিয়ে টেবিলের কাছ থেকে 5 হাত তফাতে গিয়ে বসল। কুমুদ বলল, ডিটেকটিভের পক্ষে এমন সুন্দর ছাঁচ পাওয়ার সুযোগ বড় একটা ঘটে ওঠে না। এখানে অবশ্য আমার সৌভাগ্যের কারণ হচ্ছে 3টি। যেমন ধরা যাক,
প্রথমেই যেটা বলতে হয়, ভীষণ দুর্যোগ হলেও মাটিকে নরম করে ঘটনার আগেই বৃষ্টি থেমে গেছে। দ্বিতীয়, শশাঙ্কবাবুর বাড়ি থেকে শ্মশানে সরু পথ দিয়েও বড় একটা লোক চলাচল নেই। আর তৃতীয়, নতুনপুরের শ্মশান নির্জন জায়গা। ঘটনার রাত্রি ও পরদিন সকাল পর্যন্ত সেখানে কেউ মরা পোড়াতে যায়নি। কাজেই পায়ের ছাপগুলো এমন নিখুঁত অবস্থায় পেয়েছি যে ছাপানো গল্পের বইয়ের মতোই তাদের কথা অনায়াসে পাঠ করা যায়। ওই ছাপগুলো না পেলে আমি ধরতেই পারতুম না যে শশাঙ্কবাবুর বাড়ির ভিতরেই সব রহস্য জানে এমন কোনো লোক আছে। আমার দুর্ভাগ্যের তো দেখছি শেষ নেই একেবারে। কিন্তু পায়ের ছাপ না দেখেই কিন্তু জয়ন্ত সেই কথা জানতে পেরেছে। হ্যাঁ, তাই নাকি? আমার দৃঢ় বিশ্বাস শশাঙ্কবাবুর বাড়ির ভেতর থেকে এই খুনিকে কেউ দরজা খুলে দিয়েছিল। এই কথা শুনে পর্যন্ত আমার জীবন বিষাক্ত হয়ে উঠেছে, মনটা সর্বদাই ছ্যাঁত ছ্যাঁত করছে। আচ্ছা, কারোর উপরে আপনার সন্দেহ হয়? আগে যদিও আমাদের আসল পরিবার বড় নয়, তবু বাড়িতে আশ্রিত পোষ্য, আত্মীয়, কর্মচারী, দাসদাসী তারা তো অনেকেই আছে। হঠাৎ তাদের কার উপরে সন্দেহ করি বলুন তো? কিন্তু কাল রাতে আমি যখন বাগানে ছিলাম তখন কে একজন লোক লুকিয়ে লুকিয়ে আমায় অনুসরণ করছিল। আজ আবার সকালেই ও বাড়ির সরকার সুরেন আড়ি পেতে মানিকের সঙ্গে আমার কথা শুনছিল। হ্যাঁ, বলেন কি? এত বড় আস্পর্ধা সুরেনের? কই, এতক্ষণ এই কথা তো আমাকে বলেননি। দরকার হয়নি তাই বলিনি। শশাঙ্ক ক্রোধে প্রায় অবরুদ্ধ স্বরে বলল, আজকেই সুরেনকে আমি তাড়িয়ে দেবো। হতভাগা পাজি নেমো খারাপ। এক সেকেন্ড, আপনি তাড়িয়ে দেওয়ার আগেই সুরেনকে আমি গ্রেপ্তার করব। কিন্তু কি প্রমাণে? আড়ি পাতলেই তো কেউ খুনির সহকারী হয়ে যায় না। তা জানি, আইনের কিতাবে আড়ি পাতা একটা অপরাধ বলে গণ্য নয়। কিন্তু সুরেন যখন লুকিয়ে আপনাদের কথা শুনছিল তখন নিশ্চয়ই তার মনের ভেতরে পাপ আছে। হয়তো তার পায়ের মাপ দ্বিতীয় ব্যক্তির পায়ের মাপের সঙ্গে মিলে যাবে। আপাতত পরীক্ষা করব বলেই গ্রেপ্তার করব। জয়ন্ত রূপুর নস্যদানি বার করে নস্য নিতে নিতে বলল, গ্রেপ্তার করবে ইতিমধ্যে সে যদি চম্পট না দিয়ে থাকে। পালাবে? অসম্ভব। শশাঙ্কবাবুর বাড়ির চারিদিকেই পুলিশ পাহারা বসেছে, সেখান থেকে এখন একটা মাছিও আর পালাতে পারবে না। জয়ন্ত আরেক টিপ নস্য নিয়ে বলল, আপনি দেখছি অতি সজাগ ব্যক্তি। আমার সাহায্য আপনার কাছে বাহুল্য মাত্র। চলুন তাহলে শ্রীমান সুরেনের সন্ধানে মহাসমারোহে এবার যাত্রা করা যাক। সুরেনকে গ্রেপ্তার করে কুমুদ এলো জয়ন্ত ও মানিকের কাছে। সুরেন কাঁদছিল। জয়ন্ত বলল, শশাঙ্কবাবু কোথায় গেলেন? বাড়ির ভেতরে পুজো করতে। তার আবার ওসব বাতি গেছে কিনা। পৃথিবী না উল্টালে ঠিক সময়টিতে পুজোয় তাকে কেউ বাধা দিতে পারবে না। সুরেন, তুমি যে এত তাড়াতাড়ি পুলিশের দয়া দৃষ্টিতে পড়বে তা আমি জানতাম না। ভেবেছিলাম কাল পরশু তোমাকে গোটা কয়েক কথা জিজ্ঞাসা করব, কিন্তু কাল পরশু তুমি তো থাকবে থানায় বা হাজতে। অতএব কথাগুলো এখনই জিজ্ঞাসা করব কি? সুরেন কাঁদতে কাঁদতে বলল, আমি নির্দোষ, আমি কিছুই জানি না। কুমুদ ধমক দিয়ে বলল, চুপ কর, চুপ কর বলছি। সব বদমাইশ ওই একই কথা বলে, তারপর রুলের গুঁতো খেলেই সুর বদলায়। কুমুদবাবু, সুরেনকে নিয়ে আমি একবার পাশের ঘরে যেতে পারি কি? অনায়াসেই, কিন্তু দেখবেন পালায় না যেন। সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন। এই বলে সুরেনকে নিয়ে জয়ন্ত ঘর থেকে বেরিয়ে গেল। মিনিট 15 পরে আবার তারা ফিরে এলো। মানিক লক্ষ্য করল সুরেনের কান্না বন্ধ হয়েছে এবং জয়ন্ত ঘন ঘন নস্য নিচ্ছে। কুমুদবাবু, আপাতত সুরেনের বিরুদ্ধে তো কোনো কেস নেই। না, তবে কেস তৈরি করতে কতক্ষণ? নাই বা তৈরি করলেন, সুরেনকে ছেড়ে দিন। সে কি? আপনি তো বললেন। আমি যা বলেছি মনে আছে, কিন্তু সুরেন আমার প্রশ্নে সন্তোষজনক উত্তর দিয়েছে। ওর জন্য আমি দায়ী থাকলাম।
ওকে ডাকলেই দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা জয়ন্তবাবু, আপনি কি ওর চোখের জল দেখে ভুলে গেলেন? জয়ন্ত হেঁট হয়ে কুমুদের কানে ফিসফিস করে বলল, ভুলিনি, এটা আমার একটা চাল। ওকে ছেড়ে দিন, আমি বলছি ও পালাবে না। বেশ, তাই হোক। এই যে সুরেন, যাও, আজ আর তোমাকে থানায় যেতে হবে না। সুরেন মহাবেগে প্রস্থান করল, বাঘের দলের মধ্যে থেকে মেষ শাবকের মতো। কুমুদ একটু অসন্তুষ্ট স্বরে বলল, আপনার এই চালের মহিমা বুঝলুম না। সব জিনিসের মহিমা কি সব সময় বোঝা যায় কুমুদবাবু? তবে আমার দেখার ইচ্ছে ছিল দ্বিতীয় ব্যক্তির পায়ের মাপের সঙ্গে ওর পায়ের মাপ মেলে কিনা। আরে ও তো পালাচ্ছে না, দুদিন পরে মেলালেই বা ক্ষতি কি? ও কারণে দেরি করেই বা লাভ কি? দেরি? কিচ্ছু দেরি হবে না মশাই। আমি ভবিষ্যৎবাণী করছি, ঠিক আর দুদিনের মধ্যে শশাঙ্কবাবুর মনস্কামনা পূর্ণ হবে, অর্থাৎ তাঁর ভাইয়ের হত্যাকারীকে কুমুদবাবু গ্রেপ্তার করবেন। না মশাই, না, আমি ডিটেকটিভ উপন্যাসের অমানসিক গোয়েন্দা নই। ওই সেই যাদের কানের পাশ দিয়ে বো বো করে শত শত গুলি ছুটে যায় কিন্তু গায়ে লাগে না। আপনার পক্ষে ভবিষ্যৎবাণী করা সহজ, কিন্তু অত তাড়াতাড়ি তাকে সফল করবার শক্তি আমার হবে না। বেশ, আমার ভবিষ্যৎবাণী না হয় ব্যর্থই হবে, কিন্তু ও কথা রেখে এখন বলুন দেখি, আপনি আরও কোনো নতুন তথ্য আবিষ্কার করতে পেরেছেন কিনা? নতুন তথ্য? হ্যাঁ, মানে আপনার প্রশ্ন শুনে একটা কথা মনে পড়ে গেল, কিন্তু কথাটা হচ্ছে ভারী অদ্ভুত। কীরকম? আসলে মানে আমাদের এলাকায় গেল 1.5 মাসের মধ্যে 3টে খুন হয়েছে। দেখুন, প্রথম খুনটাও হয় এই নতুনপুরে। হত ব্যক্তির নাম শ্যামাকান্ত বক্সী, তার ব্যবসা ছিল সুদের টাকা খাটানো। এরপর দ্বিতীয় খুন হয় পাশের গ্রাম নন্দনপুরে। হত হয় একজন মারোয়ারি, তারও ব্যবসা ছিল টাকা লেনদেন করা। আর তৃতীয়বারে মারা পড়েছেন মৃগাঙ্কবাবু। কিন্তু এর মধ্যে তো অদ্ভুত কিছুই দেখতে পাচ্ছি না। শুনুন, প্রথমত লক্ষ্য করবার বিষয় হচ্ছে 3 ব্যক্তিকেই গলা টিপে মেরে ফেলা হয়েছে। দ্বিতীয়ত 3বারেই খুনি কাজ সেরে পালাতে পেরেছে। তৃতীয়ত 3বারেই খুনের আগের দিন একজন করে মানুষ অদৃশ্য হয়েছে। তার মানে? আরে ব্যাপারটা হচ্ছে যে প্রথম খুনের আগের দিন থেকেই নতুনপুরের চাঁড়াল পাড়ার একটি লোকের খোঁজ পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় খুনের আগের দিন এখানকার এক গোয়ালা, সে অদৃশ্য হয়েছে, এখনও তার সন্ধান মেলেনি। আর এই মৃগাঙ্কবাবু যেদিন খুন হন তারও আগের দিন শ্মশান থেকে অদৃশ্য হয়েছে এক সন্ন্যাসী। এই কথা তো আপনারাও জানেন। জানি, কিন্তু শশাঙ্কবাবুর বিশ্বাস সত্য হলে মানতে হয় যে সেই সন্ন্যাসী হয়তো খুনি, সুতরাং তার অন্তর্ধানের একটা যুক্তিসঙ্গত কারণ রয়েছে। হ্যাঁ, কিন্তু জয়ন্তবাবু, অপরাধী পালায় অপরাধের পর, এ সন্ন্যাসী গা ঢাকা দিয়েছে খুনের আগের দিনে। সন্ন্যাসী তো নতুনপুরের লোক নয়, তাড়িয়ে দেবার পর সে যে এখান থেকে চলে যাবে এইটাই তো স্বাভাবিক। হয়তো সে খুনিও নয়। কি জানি, আমার মন যেন বলছে এই 3টে খুনের মধ্যে কি একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। প্রত্যেকবারই গলা টিপে হত্যা, আর ঘটনার ঠিক আগের দিন একজন করে মানুষের অন্তর্ধান। বড়ই সন্দেহজনক। কিন্তু যারা অদৃশ্য হয়েছে তাদের সঙ্গে হত্যাকারীর কি সম্পর্ক থাকতে পারে? কিছুই বুঝতে পারছি না। এক চাঁড়াল আর এক গোয়ালা অদৃশ্য হয়েছে, কিন্তু তাদের অদৃশ্য হওয়ার কথা নয়। তারা বাসা থেকে অন্য কাজে বেরিয়ে আর ফেরেনি। তাদের আত্মীয়রা আর পুলিশ অনেক খুঁজেও সন্ধান পায়নি। তাদের সঙ্গে 2 ব্যক্তির পরিচয় পর্যন্ত ছিল না। যদি মানুষ চুরি বলি, তাহলে প্রশ্ন ওঠে তাদের মতো গরিব লোককে চুরি করে কার কি লাভ হবে? তারা শিশুও নয়, জোয়ান ব্যক্তি। সন্ন্যাসী না হয় চলে গেছে বা পালিয়েছে, কিন্তু তারা কোথায় গেল? জয়ন্তবাবু, প্রায় উপরি উপরি এই সব মামলার কিনারা হচ্ছে না বলে আমাদের থানার ভারী দুর্নাম হয়েছে। কুমুদবাবু, আপনি ঘটনা ধারাকে আবার অন্যদিকে নিয়ে গেলেন যে। ভেবেছিলাম আপনার সঙ্গে আজ একবার নতুনপুরের শ্মশান পরিদর্শনে যাব,
তার হলো না দেখছি। শ্মশান পরিদর্শন কালকের জন্য তোলা রইল। প্রথম আর দ্বিতীয়বারে যারা খুন আর অদৃশ্য হয়েছে তাদের ঠিকানা দিন দেখি, আমি কিছু খবরাখবর নিয়ে আসি। পুলিশ যেখানে হাল ছেড়ে দিয়েছে, এতদিন পরে সেখানে গিয়ে আপনি আর নতুন কি আবিষ্কার করবেন? তবু চেষ্টা করে দেখতে দোষ আছে কি? বেশ, যা ভালো বোঝেন করুন, কিন্তু বলছি দেখুন, এ মাকড়সার জালের কোনো হদিশই পাবেন না। জবাবে জয়ন্ত কেবল একটুখানি মুচকি হাসল। সন্ধ্যার পর জয়ন্ত বাসায় ফিরে এলো। মানিক বলল, আচ্ছা, আমাকে সারাদিন একা ফেলে রেখে নিজে তো দিব্যি টহল দিয়ে এলে। আমি গুনছি কড়িকাঠ আর তুমি টানছো নস্যি। তোমার যত নস্যি তত ফুর্তি। এই মামলাটা শুরু থেকে তুমি এত উৎফুল্ল হয়ে আছো কেন? এত আনন্দ কেন তোমার? মামলাটা ছেলে খেলার মতন সহজ বলে বুঝলে। সহজ? আমি তো কোনো থই পাচ্ছি না। ঠিক সেই জন্য তোমার নাম মানিক আর আমার নাম জয়ন্ত। দেখো, আমি যথেষ্ট ভেবে রেখেছি। খুনি কে? সেই সন্ন্যাসী কাল রাত্রে বাগানে যে তোমার পিছু নিয়েছিল সে? সুরেন? না শশাঙ্কবাবুর বাড়ির অন্য কোনো লোক? নাকি শ্মশানে গিয়ে যে অদৃশ্য হয়েছে সেই ব্যক্তি? সারাদিন ধরে তো তদবির করে এলে, সঠিক কোনো উত্তর পেলে? অপেক্ষা করো, হয়তো কাল উত্তর দিতে পারবো। হয়তো আমার ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না। তুমি চলে যাওয়ার পর কুমুদবাবু আমাকে কি বললেন জানো? কি? কুমুদবাবু বললেন তিনি কাল এ বাড়ির সকলের পায়ের মাপ নেবেন। তারপর সেই দ্বিতীয় ব্যক্তির পায়ের মাপের সঙ্গে যার পা মিলবে তাকেই তিনি গ্রেপ্তার করবেন। কি অপরাধে? খুনির সহকারী বলে। তিনি গ্রেপ্তার করতে পারেন না? পারেন না? না, আসামি বলবে আমি খুনিকে ধরবার জন্য তার পিছু নিয়েছিলাম, তারপর ধরতে না পেরে ফিরে এসেছি। তাহলে তো প্রশ্ন ওঠে যে পুলিশকে আগে সে কথা সে জানায়নি কেন? সে বলবে ভয়ে। বুঝেছ মানিক, আইন আছে বটে, কিন্তু আইনেই আইনকে ফাঁকি দেবার উপায়ও আছে। কুমুদবাবু এত সহজে কেল্লা ফতে করতে পারবেন না। আগে তাকে আবিষ্কার করতে হবে যে শ্মশান থেকে এসে খুন করে আবার শ্মশানে ফিরে গিয়ে যে অদৃশ্য হয়েছে সে কে। তার পায়ের ছাপের সঙ্গে যার পা মেলে তাকে ধরতে না পারলে কোনো সুবিধেই হবে না। তুমি তার সন্ধান পেয়েছ? এখনো পাইনি। তবু ভবিষ্যৎবাণী করে দিলে? হয়তো শ্মশানে গিয়ে কাল তার পাত্তা পাবো। যদি না পাও? আশা হচ্ছে মানিক, কিছু না কিছু পাবোই। তুমি জানো না, একে একে আমি অনেক গুপ্ত কথায় আবিষ্কার করেছি। আমি যে ঠিক পথ ধরেছি তাতে আর কোনো সন্দেহ নেই। অগ্রসর হয়েছি অনেকটা, যদিও পথের শেষে কি আছে সেটা এখনো আমার কাছে অজানা। হয়তো পথের শেষ পাবো ওই শ্মশানে। আরে দেখা যাক না কি হয়। সে রাত্রে যেমন গুমোট তেমনি মশা। মশারি ফেললে আরো গরম হয় এবং মশারি তুললে প্রাণ যায়। এই মশার সঙ্গে আর লড়া যায় না। উফ মানিক, আরে তোমার অবস্থা কেমন? উফ, ভয়াবহ। শত শত হুলের খোঁচায় মনে হচ্ছে গায়ে শত শত ছিদ্র হয়ে গেছে। এই আর ভেতরে থাকতে পারছি না, গরমে পুরো ঘেমে নিয়ে যাচ্ছি। যাই, বাগানে গিয়ে খানিকটা পায়চারি করে আসবে। হ্যাঁ, একদম উত্তম প্রস্তাব। চলো, আমি উঠলাম, তুমিও চলো। দুই বন্ধুতে ঘরের দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালো। নিশুতি রাত, কাছেই কোথাও দারোয়ান নাক ডাকছে। চারিদিক থেকে সেই নাক ডাকার সঙ্গে টক্কর দেওয়ার জন্য ব্যাঙের দলও বসিয়েছে জলসা। ঝিঝি পোকারাও হার মানতে রাজি নয়। তাদের পাড়ায় চলছে ঝিঝি রাগিনীর আলাপ। গাছে বসে প্যাঁচারাও বলছে আমরাই বা চুপটি মেরে থাকবো কেন, আলাপ করতে না পারি প্রলাপই বকব। শব্দময়ী রাত্রি। শহুরে রাত তবু খানিকটা স্তব্ধ হয়, কিন্তু পাড়া গেঁয়ে কিংবা বন্য রাত্রি মৌনব্রত অবলম্বন করতে শেখেনি। বাতাস আজ ধর্মঘট করেছে বলে গাছের দল গোলমাল ভুলে ঘুমিয়ে পড়েছে। কবিদের অত সাধের মর্মধ্বনি গেছে দেশ ছেড়ে পালিয়ে। জয়ন্ত বলল, চলো পুকুরের দিকে একটু পা চালানো যাক, সেখানে গেলে একটু একটু ঠান্ডার আমেজ পাওয়া যেতে পারে। আলো আঁধারি মাখা রহস্যের মধ্যে দিয়ে দুজনে পুকুরের দিকে অগ্রসর হলো। যখন তারা শশাঙ্কবাবুর ঘরের নিচে গিয়ে পড়েছে তখন ওপর থেকে শোনা গেল সুগম্ভীর সুরে মন্ত্র উচ্চারণ। চিন্তায়নি চতন্নাম রক্ষমাং সর্বত সদা।
দিগম্বরেং করলস্যং ঘোর। মানিক বলল, শশাঙ্কবাবু মনে হচ্ছে পুজোয় বসেছেন। দক্ষিণ কালিকার মন্ত্র আউড়ে বোধহয় গুমোটের কবল থেকে নিস্তার পাওয়ার চেষ্টা করছেন। আমরা যে মন্ত্রতন্ত্র জানি না মানিক, জানলে হয়তো আজকের এই বেয়ারা গুমোটকে একবার জব্দ করে দিতাম দস্তুর মতো। তারা পুকুরের ঘাটে গিয়ে বসল। সত্যি সেখানটা বেশ ঠান্ডা। খানিক আলোয় খানিক ছায়ায় ভারী জল করছে টলটল। মাঝে মাঝে আকাশে মেঘ এসে তার বুকে ঘনিয়ে তুলছে অন্ধকার। দুজনে অনেকক্ষণ নীরবে বসে রইল এবং সেখান থেকেই শুনতে লাগলো ভক্ত শশাঙ্কবাবুর মন্ত্রপাঠ। বাড়ির কোনো বড় ঘড়ি হঠাৎ ঢং ঢং করে জানিয়ে দিল রাত এখন 3টে। জয়ন্ত বলল, এবার ওঠা যাক মানিক, রাত এবার শেষের দিকে। ঘরের শিকার পলাতক দেখে মশারাও নিশ্চয় এতক্ষণে বেরিয়ে পড়েছে। ওই পাড়ে হয়তো চোবেদোবেদের আস্তানায় গিয়ে তারাও হাজির হয়েছে। এই কিন্তু বাঙালিদের সরস দেহের গন্ধ পেলে এক্ষুনি তারা ওসব ছেড়ে ছুটে আসবে আমাদের কাছে। আমার তো মনে হচ্ছে এখানেই লম্বা হয়ে শুয়ে পড়ি। তা হয় না মানিক, কোথায় এসেছি জানো তো? এখানে আমরা অজাতশত্রু নই, ওঠো। তারা উঠল, কিন্তু ফিরতেই দেখল কি একজন লোক বাগানের পথ দিয়ে আস্তে আস্তে তাদের সাড়া পেয়েই লম্বা দৌড় মেরে বাগানের তলায় অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত বলল, মানিক, গতিক কিন্তু সুবিধের নয়। কেউ আর আমাদের দেখে অমন করে পালালো কেন? উপরে শশাঙ্ক তখনও নিজের মনে ভক্তি ভরে কালী মন্ত্র আবৃত্তি করছে। মানিক বলল, শশাঙ্কবাবুকে ডাকবো নাকি? ডাকবার দরকার নেই, ভক্তের পুজোয় বাধা দেওয়া কখনোই উচিত নয়। তাহলে ওই অন্ধকারের মধ্যে দিয়ে ওখানে গিয়ে কি আমরা ওকে খুঁজে পাবো? ওকে খুঁজতে গেলে ঘর থেকে আমাদের টর্চ নিয়ে আসতে হবে, আর ততক্ষণে ওই রাস্কেলটা পালিয়ে যাবে। আমাদের কাছে রিভলভার পর্যন্ত নেই, এখন কি করা যায় বলো তো? কুইক মার্চ করো, যেন আমরা ওকে দেখতেই পাইনি। ঘরে পৌঁছে আপাতত নিদ্রা দেবীর আরাধনা, তারপর কাল সকালে উঠে কর্তব্য স্থির করা যাবে। তারা দ্রুত পদে ঘরের দিকে এগোতে লাগলো। লোকটাকে আর দেখা গেল না। তাদের ঘর যেদিকে সেদিকের দালানে উঠবার সিঁড়ির সামনে গিয়ে জয়ন্ত বলল, আমরা যখন ঘর থেকে বেরোই তখন এখানে বাক্সটা ছিল না তো? হয়তো ছিল, হয়তো ছিল না, আমি অত খেয়াল করিনি। জয়ন্ত বাক্সটা নেড়ে চেড়ে পরীক্ষা করতে করতে বলল, গোয়েন্দার সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে দৃষ্টিকে সজাগ রাখা। অন্যমনস্ক গোয়েন্দা গাধার চেয়েও নিচু দরের জীব। বাক্সটা সাধারণ প্যাকিং কেসের মতন দেখতে। তার দরজাটা টেনে তুলে ভেতরের আঘ্রাণ নিয়ে জয়ন্ত বলল, বিশ্রী বুনো বুনো গন্ধ বেরোচ্ছে। মানিক, এর ভেতরে কোনো জানোয়ার ছিল? এখন তো নেই। না, কিন্তু সে গেল কোথায়? বাক্সটা এখানে ছিল না, কোত্থেকে এলো? আর এর মধ্যে যে জন্তু ছিল সেটাই বা কোথায় গেল? এই চুলোই যাক জয়ন্ত, মিছে মাথা ঘামাচ্ছ কেন? চলো না, আমার ঘুম পেয়েছে। কি ঘুম মানিক? অনন্ত ঘুম নয় তো। মানে পৃথিবী এখন ঘুমোচ্ছে। এমন সময়ে আমাদের ঘরের ঠিক সামনে কেনই বাক্সের আবির্ভাব? বাগানে এইমাত্র যে লোকটা আমাদের দেখে পালিয়ে গেল সে কে? বাক্সের ভেতরের জানোয়ার বাইরে গেছে, আর 5-6 হাত তফাতেই আমাদের ঘরের জানালা খোলা। আমাদের দেখে খুশি নয় এ বাড়িতে এমন সব লোকের অভাব নেই। ভেবে দেখো মানিক, ভালো করে ভেবে দেখো। ভাবছি। 2 আর 2 কত হয়? 4। অতএব আজ রাত্রে জয়ন্তের ও মানিকের গৃহপ্রবেশ নিষেধ। ঘরে আলো জ্বালানি, অন্ধকারে হয়তো অনন্ত নিদ্রা আমাদের জন্যই অপেক্ষা করছে। অতএব সকাল না হওয়া পর্যন্ত উদ্যান ভ্রমণই প্রশস্ত। আমার আর ঘুম পাচ্ছে না জয়ন্ত। অপরাধীদের ওপরে নিয়তির কি অভিশাপ আছে জানি না। খুব মাথা খাটিয়ে গুছিয়ে কাজ করেও প্রায় তারা শেষ রক্ষা করতে পারে না, আর এই জন্যই তারা মরে। দেখো না, খালি বাক্সটা এমন চোখের সামনে ফেলে রেখে যাবার কি দরকার ছিল? পরদিন সকালে বিছানার ওপরে এবং খাটের তলায় আবিষ্কৃত হলো মস্ত মস্ত দুটো কেউটে সাপ। কিন্তু ছোবল মারবার আগেই রিভলভারের গুলিতে তাদের উদ্যত ফোনা ছিন্ন ভিন্ন হয়ে গেল। বেলা আর একটু বাড়লে কুমুদ এসে হাজির। সমস্ত শুনে এবং মরা সাপ দুটো সচক্ষে দেখে খানিকটা স্তম্ভিত হয়ে বসে রইল। তারপর বলল, আমার মনে হয় আপনাদের আর এখানে থাকা উচিত নয়। জয়ন্ত হাসি মুখে বলল, আমাদের তো আর বেশিক্ষণ এখানে থাকবার প্রয়োজন হবে না কুমুদবাবু। আমার ভবিষ্যৎবাণী মনে আছে তো? কালকের মধ্যেই আপনি খুনিকে গ্রেপ্তার করবেন।
ঠাট্টা করে আমাকে আর লজ্জা দেবেন না জয়ন্তবাবু। আমার এলাকায় 3-3টে খুনি পলাতক, তাদের একজন আবার আমাদের কাছে কাছে থেকেই নতুন খুন করার চেষ্টায় আছে, আর আমি কিছুই করতে পারছি না। ও হ্যাঁ, ভালো কথা, শশাঙ্কবাবুকে সমস্ত বলেছেন? না না, শুধু শুধু তাকে ব্যস্ত করে লাভ কি? কাল রাতে বাগানে যাকে দেখেছিলেন সে সুরেন নয় তো? দূর থেকে ঠিক চিনতে পারিনি, সুরেন হলেও হতে পারে। আর সে কাপুরুষ আর নির্বোধ দুই। ও শ্রেণীর লোক ভয় পেলে সব করতে পারে। আর আপনি তাকেই ছেড়ে দিলেন? না 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 জয়ন্তবাবু, আমি আর আপনার কোনো কথা শুনছি না। আমি আজ এখনই সুরেনকে গ্রেপ্তার করব। আজকে দিনটা একটু দয়া করে অপেক্ষা করুন। এখন আগে আমাকে একবার শ্মশানটা দেখিয়ে আনুন। মিথ্যেই সেখানে যাওয়া। সেখানে গিয়ে দেখবেন খালি কতগুলো ভাঙা হাঁড়ি, 2-4 টুকরো হাড় আর ছাইয়ের গাদা, পদচিহ্নগুলো পর্যন্ত আর নেই। তবু একবার যাব। যে পথ দিয়ে খুনি গিয়েছিল সেই পথ দিয়েই আমি যাব। চলো মানিক। কুমুদবাবু, আপনি জনাচারেক পাহারাওয়ালা সঙ্গে নেবেন, কেমন? কেন? সাবধানের মান নেই। যা বলেছেন, যা সব কাণ্ড হচ্ছে। আসুন, আমরা খিড়কির দরজা দিয়ে বেরিয়ে শ্মশানের পথ ধরব। বাগান দিয়ে সকলে খিড়কির দরজার দিকে যাচ্ছে। হঠাৎ শশাঙ্ক তাদের দেখতে পেল। ওপরের জানলা থেকে মুখ বাড়িয়ে বলল, এ কি ব্যাপার? সকলে মিলে দল বেঁধে কোথায় যাওয়া হচ্ছে? আগে শ্মশান ভ্রমণে। হ্যাঁ হ্যাঁ, বেড়াবার মতোই জায়গা বটে। আমি আপনাদের সঙ্গী হব নাকি? হ্যাঁ একদম, চলে আসুন। মিনিট 2 পরেই শশাঙ্ক তাদের দলে এসে জুটল। তখন সে বোধহয় সবে পুজো সেরে উঠেছে, কারণ তার পরনে গরদের ধুতি চাদর, কপালে রক্তচন্দনের ফোঁটা। সেই পোশাকেই শশাঙ্ক শ্মশানের পথ ধরল। মানিক বলল, কাল অত রাত পর্যন্ত দক্ষিণ কালিকার পুজোর মন্ত্র আওড়েও আপনার আশা মেটেনি, এর মধ্যেই আবার 1 দফা পুজো সারা হয়ে গেল। কি আশ্চর্য, রাত্রের কথা আপনি জানলেন কি করে? কাল যা গুমট গেছে, আমি আর জয়ন্ত বাগানে বেড়াতে বেড়াতে আপনার গলা শুনতে পেয়েছি। অসার সংসারে একটু আধটু মায়ের নাম করি, ওর ওপরে আর দৃষ্টি দেবেন না। আপনি পুণ্যাত্মা, তাই পরলোকের পথ পরিষ্কার করছেন। আমরা হচ্ছি মহাপাপিষ্ঠ, দিন রাত কেবল মায়াকেই আঁকড়ে পড়ে আছি। শশাঙ্কবাবুও মায়ার ভক্ত, তবে ছাড় মায়া নয়, মহামায়া। তারা শ্মশানের পথে এসে পড়ল। পথ চওড়ায় পুরো 4 হাতও হবে না বোধ হয়। কখনো ছোট ছোট মাঠের ওপর দিয়ে, আবার কখনো কাঁটা জঙ্গলের ভেতর দিয়ে, এবং কখনো বা বাঁশবনের পাশ দিয়ে সেই পথ এঁকে মেঁকে এগিয়ে প্রায় মাইল খানেক পরে শ্মশানে গিয়ে শেষ হয়েছে। এই পথটা হচ্ছে শশাঙ্কবাবুদের নিজস্ব ব্যবহারের জন্য। এর ধারে হাট বাজার বা বাড়িঘর নেই, কাজেই এখানে বড় একটা পথিকের দেখা পাওয়া যায় না। নতুনপুরের লোক শ্মশানে যায় বড় রাজপথ দিয়ে। ঘটনার পর 3-4 বার বৃষ্টি হওয়াতে পায়ের চিহ্নগুলো অনেক জায়গাতেই লুপ্ত হয়ে গেছে বটে, কিন্তু ওই দেখুন, মাঝে মাঝে অস্পষ্ট ছাপ এখনও দেখা যাচ্ছে। বৃষ্টি না হলে কঠিন কাদার উপরে ছাপগুলো আরও সুস্পষ্ট থাকত। ঘটনার পর পুলিশের লোক ছাড়া আর কেউ বোধহয় এ পথে আসেনি। এ পথে লোক না চলার আরও একটা কারণ আছে। অনেকের বিশ্বাস এটা হচ্ছে ভুতুড়ে পথ। রাত্রে এখানে যারা দেখা দেয় তারা মানুষ নয়। পথটা মাঝে মাঝে জলার পাশ দিয়ে গেছে, তাই আলেয়া জলে, সেই জন্যেই কুসংস্কার আর কি। কেবল তাই নয়, কোনো ডানপিটে লোক রাত্রে পথে এসে তো আর বাড়ি ফেরেনি। তাই নাকি? তাদের মৃতদেহ এই পথে পাওয়া গিয়েছে? না, তাদের মৃতদেহ আর পাওয়া যায়নি। পাওয়া যায়নি মানে? দেহশুদ্ধ লোকগুলোর প্রাণ কি পঞ্চভূতেই বিলীন হয়ে গেল? আগে কি হলো, কোথায় গেল কেউ জানে না। তবে তারা যার বাড়িতে ফেরেনি বা তাদের দেহ যার পাওয়া যায়নি, এটা সত্যি কথা। তাহলে এই অঞ্চলে মানুষের অদৃশ্য হওয়া দেখছি খুবই সাধারণ ঘটনা। মানুষের পর মানুষ অদৃশ্য হয়, পুলিশও তাদের খুঁজে পায় না? না, পুলিশও তাদের খুঁজে পায় না। কুমুদবাবু, আপনি তো 2-3 দিন এখানে এসেছেন, আপনি কেমন করে জানবেন? কিন্তু আমরা সকলেই জানি আর বিশ্বাস করি যে শ্মশানের এই পথটা হয়েছে অনেকের পক্ষেই মহাপ্রস্থানের পথ। যাকে থাক, ওই সমস্ত কথা থাক। এখন আমরা শ্মশানে এসে পড়েছি। ছোট শ্মশান। একদিকে কাল ভৈরবের ছোট্ট একটা মন্দির ছাড়া আর কোনো ঘর নেই।
পাশেই একটা পুকুর, জল নোংরা। শ্মশানের দুদিকে রয়েছে দুর্ভেদ্য অরণ্য। চিতার কাঠ কাটবার সময় ছাড়া মানুষ তার কাছে যায় না, এবং তার ভেতরে প্রবেশ করবার কোনো রকম পথই দেখা গেল না। জয়ন্ত একলা চারদিকটা একবার ঘুরে গেল। কুমুদ বলল, আমি কি ভুল বলেছি জয়ন্তবাবু? দেখছেন তো, এখানে এসে আপনার কোনোই লাভ হবে না। জয়ন্ত সে কথা কানে না তুলে বলল, প্রথম ব্যক্তির অর্থাৎ খুনির পায়ের দাগ কোথায় গিয়ে শেষ হয়েছিল? কুমুদ একটু এগিয়ে এসে এক জায়গায় দাঁড়িয়ে বলল, এইখানে, এইখানটায়। জয়ন্ত দেখল তারপরেই রয়েছে ছোট্ট একটা জঙ্গল, কাঁটা গাছে ভরা। এই জঙ্গলে মানুষ ঢুকতে পারে শশাঙ্কবাবু? অসম্ভব। যদি ঢোকে, কাঁটা গাছের সর্বাঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু খুনের পরে মানুষ হয় মরিয়া। খুনি যদি আহত হয়ে ওর মধ্যে ঢুকে আবার বেরিয়ে গিয়ে থাকে? তা সে যায়নি জয়ন্তবাবু, তা সে যায়নি। ও সন্দেহ আমারও মনে হয়েছে। জঙ্গলটার চারিদিকে আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও একটাও পায়ের দাগ দেখতে পাইনি। আচ্ছা ধরুন, খুনি যদি শ্মশানের অন্য কোনো দিক দিয়ে বেরিয়ে গিয়ে থাকে? পায়ের দাগ সে কথা বলে না। শ্মশানের আর কোথাও তার পায়ের চিহ্ন নেই। যেখানে তার পায়ের দাগ শেষ হয়েছে, দ্বিতীয় ব্যক্তিও সেখানে গিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তারপর সে যে ফিরে শ্মশান থেকে বেরিয়ে শশাঙ্কবাবুর বাড়ির দিকে গিয়েছে, পায়ের দাগ দেখে তা ধরতে পেরেছি। জয়ন্ত কোনো জবাব না দিয়ে হঠাৎ কি যেন দেখে জঙ্গলের দিকে এগিয়ে গেল। পকেট থেকে রূপোর নস্যদানি বার করল। এক টিপ নস্য নিয়ে বলল, নস্যি খুব ভালো জিনিস কুমুদবাবু, মাথা সাফ হয়। এক টিপ নেবেন নাকি? না না, ধন্যবাদ। আর আমাদের এখানে কোনো কাজ আছে? আপনি ঠিক বলেছেন, খুনি শেষ পদচিহ্ন ফেলেছিল এখানেই। আপনার দৃষ্টির তীক্ষ্ণতা স্বীকার না করে উপায় নেই কুমুদবাবু। কিন্তু কেবল দৃষ্টির তীক্ষ্ণতাই সব নয়, আরেকটা শক্তি না থাকলে কিন্তু চলে না। কি শক্তি? মস্তিষ্ক চালনার শক্তি। সেই শক্তিকে আপনি কখনো কাজে লাগাননি। কিঞ্চিত অসন্তুষ্ট স্বরে কুমুদ বলল, কেন? মানুষ কর্পূর নয় কুমুদবাবু, সে উবে যায় না। সে মাটির ওপরে দাগ ফেলে চলে যেতে বাধ্য। তার ডানা নেই যে সে উড়ে পালাবে। মাথা চুলকোতে চুলকোতে কুমুদ বলল, আমিও সে কথা জানি জয়ন্তবাবু, কিন্তু এখানে কোনো কিন্তু নেই। খুনি যখন বেরিয়ে যায়নি তখন সে শ্মশানেই আছে। এখনো? এখনো। কি বলছেন কি? ঠিক বলছি, ওই দেখুন। জয়ন্ত জঙ্গলের এক জায়গায় আঙুল নির্দেশ করল। ওই ওখানে বুনো ঝোপের তলায় লোহার ডান্ডার মতো কি একটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, বোধহয় শাবল হবে একটা। কুমুদ হাত বাড়িয়ে সেটা টানতেই কিসের একটা শব্দ হলো, লোহায় লোহায় ঠোকাঠুকির মতো। জয়ন্ত বলল, বোধহয় ওখানে কোনো কোদাল আছে। সত্যি, কুমুদ হাত বাড়িয়ে আরেকটা কোদালও বার করে আনলো। হ্যাঁ, এর অর্থ কি? অর্থ অত্যন্ত স্পষ্ট। খুনি এখনো এখান থেকে পালাতে পারেনি। সে কি জঙ্গলে লুকিয়ে আছে? পাগল, সে ঠিক আমার পায়ের তলায় মাটির ভেতর লুকিয়ে আছে। দেখছেন না, আশেপাশে জমিতেই ঘাস রয়েছে, কেবল শুধু এইটুকু জায়গাতেই নেই। এ দেখুন, দেখুন। ও জয়ন্তবাবু, জয়ন্তবাবু, স্বীকার করছি, গোয়েন্দাগিরিতে আপনার কাছে আমি শিশু। আপনি এত সহজে যে সত্য আবিষ্কার করলেন, তার জন্য এতদিন ধরে আমরা অন্ধের মতো অন্ধকার হাতড়ে বেড়াচ্ছিলাম। ঠিক ঠিক ঠিক, জমির এই অবস্থা, এই শাবল, কোদাল, এসব দেখেই সব বোঝা যাচ্ছে, সব। খুনিকে কেউ খুন করে এখানে পুঁতে রেখেছে, তাই সে শ্মশান থেকে বেরোতে পারেনি। তাহলে তৃতীয় ব্যক্তি খুনির বন্ধু নয়, শত্রু? তাই তো মনে হচ্ছে। তাহলে তাহলে সে কে? সুরেন? না, অন্য কেউ। তার পায়ের মাপ আপনার কাছে আছে, সুতরাং প্রমাণের অভাব হবে না। তার মানে খুনি কে আপনি জানেন? জানি বই কি। ওই যে, ওই যিনি শ্মশানের পথ দিয়ে দৌড় মেরেছেন রেসের ঘোড়ার মতো। উনি তো শশাঙ্কবাবু, কিন্তু উনিও তো ছুটছেন কেন? পাছে আপনি ওর পায়ের মাপ নিয়ে নেন। হ্যাঁ, বলেন কি? আপনি কি অসম্ভবকেও সম্ভব করতে পারেন? আপনি কি জাদুকর? এই হাবিলদার, হাবিলদার, শিগগির ওই বাবুর পেছনে ছোট, ও যেন পালাতে না পারে। ওকে ধরে আনো। কিন্তু কিন্তু যে বিশ্বাস হচ্ছে না জয়ন্তবাবু। তবে অসম্ভবই বা কি? রাগ সামলাতে না পেরে খুনিকে খুন করে উনি প্রতিশোধ নিয়েছেন।
কিন্তু হয়তো উনি অতটা সাধুও নন। আমার বিশ্বাস খুনিকে উনি নিজেই ভাইয়ের পেছনে লেলিয়ে দিয়েছিলেন। আচ্ছা শুনুন, আসল ব্যাপার নিয়ে পরে মাথা ঘামানো যাবে, আগে তো এখানকার মাটি খুঁড়ে দেখা যাক। জয়ন্ত শাবল নিয়ে মাটি খুঁড়তে লাগলো এবং কুমুদ কোদাল দিয়ে মাটি তুলতে লাগলো। মাটি বেশ আলগাই ছিল, বেশিক্ষণ পরিশ্রম করতে হলো না। প্রথমেই দেখা গেল মানুষের দুখানা বিবর্ণ ও স্ফীত পা। মানিক নাকে কাপড় চাপা দিয়ে পিছিয়ে আস্তে আস্তে ঘৃণা ভরে বলে উঠল, জয়ন্ত, তুমি কি করে এই বিকট গন্ধ সহ্য করছো? প্রমাণ তো পেলে এবার উঠে এসো, মুদাফফারেজ ডেকে এনে মরাটা বার করো। জয়ন্ত শাবলটা ফেলে দিয়ে বলল, কুমুদবাবু, এই গন্ধ সহ্য করা অসম্ভব। একজন জমাদারও কুমুদের সঙ্গে এসেছিল। সে তখনই গিয়ে 4 জন মুদাফফারেজ ডেকে আনলো। যে মৃতদেহটা তারা ওপরে টেনে তুলল, পচে ফুলে তা হয়ে উঠেছিল বিভৎস। মাথায় তার লম্বা চুল, শরীরের স্থানে স্থানে এখনো দেখা যাচ্ছে সিন্দুরের ও রক্তচন্দনের চিহ্ন, এবং গলায় তখনও ঝুলছে শুকনো জবা ফুলের মালা। কুমুদ বলল, এই বোধহয় সেই খুনি সন্ন্যাসী, কিন্তু কিন্তু এমনভাবে রক্তচন্দন সিঁদুর মেখে আর জবার মালা পরে কেউ খুন করতে যায়? মুদাফফারেজরা সবিস্ময়ে জানালো গর্তের মধ্যে নাকি আরো 2টো লাশ আছে। কুমুদ যেন আকাশ থেকে পড়ল। বলিস কি রে? হ্যাঁ, বলিস কি? জয়ন্তর মুখ বিষম গম্ভীর হয়ে উঠল। এবারে যে 2টো দেহাবশেষ বেরোলো তাদের অবস্থা অভাবিত রূপে ভয়ানক। একটা তো একেবারে কঙ্কালে পরিণত হয়েছে, আরেকটার কঙ্কালের স্থানে স্থানে কিছু কিছু গলা মাংস লেগে আছে। কুমুদ হতভম্বের মতো বলল, এ দুটো কাদের শেষ চিহ্ন? কে খুন করলো এদের? জয়ন্ত বলল, খুনি যে শশাঙ্ক তাতে আর সন্দেহ নেই, তবে এরা যে কারা সেটা ঠিক করে বলা শক্ত। এদের এখানে দেখব বলে আমি আশা করিনি। কুমুদবাবু, আপনার এলাকা থেকে আরো 2 জন লোক অদৃশ্য হয়েছিল বলছিলেন না? এরা তারা নয় তো? তা কি করে হবে? তাছাড়া তাদের সঙ্গে শশাঙ্কের সম্পর্ক কি? তাদের সঙ্গে শশাঙ্কের সম্পর্ক আছে কিনা জানি না, তবে তাদের অদৃশ্য হবার পরে পরেই শ্যামাকান্ত বক্সিয়ার এক মারোয়ারি খুন হয়, যাদের টাকা লেনদেনের ব্যবসা ছিল। আমি খোঁজ নিয়ে জেনেছি তাদের দুজনের কাছেই শশাঙ্ক প্রচুর টাকা ধার করেছিল। 3টে খুন একরকম, হত্যা করা হয়েছে গলা টিপে। 3বারেই খুনের আগের দিনে একজন করে লোক গুম হয়। এখানেও একত্রে পাওয়া গেল 3টে লাশ। আচ্ছা জয়ন্তবাবু, আমার মাথা গুলিয়ে যাচ্ছে, যুক্তি খেই হারিয়ে ফেলছে। কি রহস্য? জয়ন্ত, আমি তোমাকে জানি তুমি অস্বাভাবিক বা অলৌকিক কিছু মানতে চাও না, কিন্তু এখানে যেন কোনো অপার্থিব রহস্য আছে বলে মনে হচ্ছে। অন্তত সেটুকু অস্বাভাবিকতাকে মেনে নিলে তো সমস্ত ব্যাপারটাই যেন স্বাভাবিক হয়ে যায়। জয়ন্ত ঠিক সেরকমই কিছু ভাবছিল কিনা প্রকাশ করল না, কেবল বলল, তোমার কি মনে হয় মানিক? শশাঙ্কবাবু যে তান্ত্রিক, কুমুদবাবু আপনিও তো তা জানেন বোধহয়। আপনি কি বলতে চান তা জানি না মানিকবাবু, তবে আমি কানা ঘুষোয় শুনেছি শশাঙ্ক নাকি প্রায় গভীর রাতে একলা শ্মশানে এসে পুজো টুজো করত, কিন্তু এসব শোনা কথা নিয়ে আমি কোনোদিনও মাথা ঘামাইনি। দেখো, মন্ত্রগুণে মরা যে জ্যান্ত হয়, শশাঙ্কবাবু সেই কথাটা তুললেন না পরশুদিন আমাদের কাছে। আমার বিশ্বাস তিনি নিজেও ছিলেন একজন শবসাধক। বেশ, তো তার সঙ্গে এসব ব্যাপারের সম্পর্ক কি? দেখো, তন্ত্রজ্ঞ শবসাধকদের কথা তুমি নিশ্চয়ই পড়ে দেখেছ। বিশ্বাস করো আর না করো, কিন্তু নানা তন্ত্রে স্পষ্ট লেখা আছে যে যারা শবসাধক হয় তারা অপঘাতে মরা শবকে বাঁচাতে পারে, আর নানা রকম অলৌকিক উপায়ে ঘটনাস্থলে হাজির না হয়েও, অর্থাৎ দূরে বসে শত্রুবধ করতে পারে। বেশ, তারপর? ধরো আমি শশাঙ্ক, আমি জনকয় শত্রু নিপাত করতে চাই। একবার এক একজনকে নিয়ে পড়লুম। আগে এমন একজন গরিব বা ভবঘুরে লোককে বেছে নিলুম যারা অদৃশ্য হলেও খুব একটা বেশি গোলমাল হবে না। প্রথমবারে নির্বাচন করলুম একজন গরিব চাঁড়ালকে। যারা সব সাধক হয় তাদের কাছে মরা খুব প্রিয়। চাঁড়ালকে ভুলিয়ে গোপন স্থানে নিয়ে গিয়ে হত্যা করলুম। নতুনপুরের শ্মশান খুব নির্জন। সবকে রাত্রে এখানে এনে মন্ত্রপ্রভাবে করে তুললুম জীবন্ত। তারপর তাকে পাঠিয়ে দিলুম শত্রু সংহার করার জন্য। ঘটনার সময় যদি কেউ তাকে দেখে ফেলে তাহলেও আমার ভয় নেই, কারণ আমি তো শ্মশানে বসে আছি। সব ফিরে এলে মন্ত্রপ্রভাবেই তার আবার জীবন হরণ করলুম। তারপর শ্মশানের মধ্যে একটা বিশেষ জায়গা বেছে নিয়ে সবকে পুঁতে ফেললুম। এইভাবে বারে বারে আমি 3 শত্রুকে জমের বাড়িতে পাঠিয়ে দিলুম, আর তার সঙ্গে সঙ্গে আমার হাতে প্রাণ গেল আরও 3 জন বেচারি গরিবের। আচ্ছা মানিক,
তুমি কি আমাকে সব বিশ্বাস করতে বলো? জানি তুমি বিশ্বাস করবে না, তবু তুমি বা আমি যা কুসংস্কার বলে মনে করি সেদিক দিয়ে এই রহস্যটার একটা অস্বাভাবিক কিন্তু সঙ্গত কারণ খোঁজবার চেষ্টা করছি। দেখো, কুমুদবাবু বলছেন একজন চাঁড়ালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর দেখো, সন্ন্যাসীর যে লাশ পাওয়া গেছে তাকে রক্তচন্দন মাখিয়ে জবার মালা পরিয়ে পুজো করা হয়েছিল, তা তো স্পষ্টই দেখা যাচ্ছে। কে না জানে সব সাধকরা এভাবে মরা পুজো করে। অন্য দুটো মরাকেও হয়তো ওইভাবে পুজো করা হয়েছিল, কিন্তু তাদের পচা মাংসের সঙ্গে পুজোর চিহ্নগুলো হয়তো নষ্ট হয়ে গেছে। তারপর দেখো, শশাঙ্ক তান্ত্রিক, তার ঘরে সাজানো রয়েছে মরার মাথা, আর মরা যে মন্ত্রে জ্যান্ত হয় এই নিয়ে আমাদের সঙ্গে তর্কও করেছে। রাত্রে শ্মশানে গিয়ে তার যে পুজো করার অভ্যেস আছে তাও তো শোনা যাচ্ছে। জয়ন্ত, এসবের অর্থ কি বলে তোমার মনে হয়? জয়ন্ত কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল বিরক্তভাবে। কুমুদ বলল, দেখুন, ঝাড়ফুঁক, মারণ উচাটন, সব সাধারণ প্রেততত্ত্ব আইন এসব মানে না, সুতরাং আইনের দিক দিয়ে এসব প্রমাণ বলেই গণ্য নয়। কিন্তু অলৌকিক হলেও আপনি যা বললেন তার মধ্যে যুক্তি পাওয়া যায়। নইলে অদ্ভুত এই 3 ব্যক্তির একইভাবে মৃত্যু, অদ্ভুত এই 3 ব্যক্তির ঘটনার আগের দিনে অদৃশ্য হয়ে যাওয়া, আর অদ্ভুত এই 3 মৃতদেহের একই স্থানে আবিষ্কার, এসবের মধ্যে যুক্তিসঙ্গত সম্পর্ক পাওয়া যায় না। ওসব আজগুবি যুক্তির কোনো ধার আমি ধারি না। কেননা এখানে যে 3-3টে দেহ বা কঙ্কাল পাওয়া গেল তা নিয়ে আমার বেশি মাথা ব্যথা নেই। তবে হ্যাঁ, সত্যিকার গোয়েন্দা রূপে আমি হয়তো মৃগাঙ্ক আর তার হত্যাকারীকে কেমন করে আবিষ্কার করেছি তার আইনসম্মত ইতিহাসের উল্লেখ করতে পারি। যদি শুনতে চান তাহলে শুনুন। কুমুদবাবু, মানিক, ডিটেকটিভের প্রথম কর্তব্যই হচ্ছে সকলকে সন্দেহ করা। ডিটেকটিভের উচিত বিনা প্রমাণে, বিনা বিচারে কিছুই সত্য বলে গ্রহণ না করা। শশাঙ্ক খুনিকে ধরবার জন্য খুব বেশি জিদ দেখিয়েছিল বটে, কিন্তু তবু গোড়া থেকে আমি তার উপর সন্দেহ করেছিলাম। মুখে জেদ দেখিয়েও তলে তলে সে আমাদের বিপথে চালনা করতে চেয়েছিল। অকারণে কেউ কাউকে খুন করে না, প্রত্যেক খুনের মধ্যে একটা উদ্দেশ্য থাকে। শশাঙ্ক আমাদের সন্দেহকে সন্ন্যাসীর দিকে চালনা করবার চেষ্টায় ছিল বটে, কিন্তু সে চেষ্টা আমার কাছে সফল হয়নি। একথা ঠিক, মৃগাঙ্কর ওপরে সন্ন্যাসী রাগ ছিল। মার খেলে কার না রাগ হয়, কিন্তু কোথাকার কোন এক ভবঘুরে সহায় সম্পদহীন এক সন্ন্যাসী মার খেয়েও সে যে মৃগাঙ্কের মতো এক প্রতাপশালী এক জমিদারের বাড়িতে একা ঢুকে তাকে হত্যা করতে সাহস করবে, এ কথা সহজে বিশ্বাস করতে আমার মন চায় না। তার উপরে সে বিদেশি, শশাঙ্কদের বাড়ির পথঘাট সে জানবে কেমন করে? তাই প্রথমে আমি সন্ন্যাসীকে সন্দেহ করিনি, তবে পরে করেছিলাম, আর তার কারণ পরে বলছি। যখন শুনলাম মৃগাঙ্কের মৃত্যুর পর তার বিষয় সম্পত্তির উত্তরাধিকারী হবে শশাঙ্ক, তখন তাকেই আমি সন্দেহ না করে আর পারিনি। প্রত্যেক হত্যাকারী নিজেকে অতিরিক্ত চালাক বলে মনে করে। কেউ কেউ ভাবে পুলিশকে সাহায্য করলে তাদের আর কেউ সন্দেহ করতে পারবে না, কেননা তারা জানে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। ঘটনাস্থল পরিদর্শন করে বেশ বুঝতে পারলাম, হাতে নাতে যেই খুন করে থাকুক, বাড়ির ভেতরের কোনো লোকই ভেতর থেকে দরজা খুলে দিয়ে হত্যাকারীকে পথ দেখিয়ে এনেছে, আর ঘটনার পর দরজা বন্ধ করে সকলে চোখে ধুলো দেবার চেষ্টা করেছে। সন্ন্যাসী যদি রাগের মাথায় মৃগাঙ্ককে একলা খুন করে সরে পড়ত, তাহলে বাড়ির দরজা খোলাই থাকত। পুলিশের চোখে রহস্যটা ধরা পড়েনি বটে, কিন্তু পদচিহ্ন থেকে তারাও বুঝতে পেরেছিল বাড়ির ভেতরে এমন কোনো লোক আছে যে খুনির বন্ধু হতে পারে, বা হয়তো খুনের কথাটা সে জানে। শশাঙ্কের ঘরে ঢুকে আর একটা সন্দেহজনক প্রমাণ আমার দৃষ্টি আকর্ষণ করলো। সেটা হচ্ছে একটা কাদামাখা জামা, অর্থাৎ কোট। শশাঙ্ক বলল বটে, ব্যস্ত হয়ে ছুটোছুটি করবার সময় কাদায় আছাড় খেয়ে তার জামার উপর কাদা লেগেছে, কিন্তু তার ওই ওজোরে আমি কিন্তু ভুলিনি। সাধারণত কাদায় আছাড় খেলে মানুষের জামা কাপড়ের একদিকটাই বেশি কর্দমাক্ত হয়, কিন্তু এই কোটটার চারিদিকেই ছিল কাদা। বিশেষ করে হাত দুটো ছিল পুরু কাদায় যেন বারংবার চোবানো, তার উপরে আবার ঘাসের কুচিও লেগেছিল। দেখলেই মনে হয় এই জামার মালিক যেন বৃষ্টির দিনে মাঠে ময়দানে ভিজে জমি খুঁড়ে গর্তে হাত ঢুকিয়ে মাটি তুলেছে। তখনও ব্যাপারটার কারণটা আমি খুঁজে পাইনি বটে, কিন্তু মনে একটা খটকা লেগেই ছিল। ইতিমধ্যে আরও দু একটা ছোট ঘটনা আমার লক্ষ্যকে একটু বিক্ষিপ্ত করে দিল। যে রাত্রে শশাঙ্কের বাড়ি আমি পরিদর্শন করি, লুকিয়ে কেউ আমার পিছু নেয়। তারপর আমার ঘরে আড়ি পাততে গিয়ে সুরেন ধরা পড়ে।
এই দুটি কারণে শশাঙ্কের ওপর থেকে আমার সন্দেহের মূল খানিকটা হলেও আলগা হয়ে গিয়েছিল। ভাবলাম শশাঙ্ক নয়, তার বাড়ির অন্য কোনো লোক বা কর্মচারী হয়তো খুনের ব্যাপারে জড়িত আছে, বা এমনও হতে পারে যে সে খুনিকে সাহায্য করেছে। কিন্তু সুরেনকে ভালো করে দেখে মনে হলো লোকটা ভীরু আর বোকা। এমন একটা ভয়াবহ অপরাধের পক্ষে সে সম্পূর্ণ অযোগ্য। নিশ্চয়ই সে অন্য মস্তিষ্কের দ্বারা চালিত হচ্ছে। কিন্তু কার মস্তিষ্ক? তার উপরে প্রভুত্ব আছে এমন কেউ। এখানে তার প্রভু হচ্ছে শশাঙ্ক। মনিবের কথা সে শুনতে বাধ্য। কিছুক্ষণ পরেই আমার সে সন্দেহ পাকা হলো। যথাস্থানেই তা বলছি। তারপর আরেক কাণ্ড। কুমুদবাবু যাকে খুনির শত্রু বা মিত্র বলে সন্দেহ করছিলেন, সেই দ্বিতীয় ব্যক্তির পায়ের ছাপের ছাঁচ শশাঙ্কের হাত থেকে পড়ে ভেঙে গেল। এরকম দৈব দুর্ঘটনা অসম্ভব নয়, বরং প্রায়ই এটা ঘটে থাকে। কিন্তু সে সময়ে আমি ছাড়া আর একটা বিষয় কিন্তু কেউ লক্ষ্য করেননি। আমাদের হাত ফসকে হঠাৎ কোনো জিনিস পড়ে যাবার পরই আমরা ওই যা বলে চেঁচিয়ে উঠি, কি তাই তো? কিন্তু মনে রাখবেন, পড়ে যাবার আগে নয়, পরে। আমি বেশ ভালো করেই লক্ষ্য করলাম শশাঙ্ক আগে চেঁচিয়ে উঠল, ওই যা বলে ছাদ জোড়া হাত থেকে ছেড়ে দিল। আচ্ছা, এবার আপনারা বলুন তো, এর থেকে কি বোঝায়? সে ইচ্ছে করেই ছাদ জোড়া ফেলে দিলে, ওই যা বলে চেঁচালে, কেবল আমাদের ঠকাবার জন্যই। কেমন, তাই নয় কি? খুব তুচ্ছ ছোট ঘটনা, কিন্তু সময়ে সময়ে নগণ্য ঘটনাও যে কত বড় হয়ে উঠতে পারে এটা তারই মস্ত প্রমাণ। এই একটি ছোট ঘটনায় আমার মনে সব রহস্য পরিষ্কার করে দিল। দ্বিতীয় ব্যক্তির পায়ের ছাঁচ শশাঙ্ক স্বেচ্ছায় ফেলে দিল কেন? ওই ছাঁচ নষ্ট করে ওর কি বা লাভ হতে পারে? তাহলে শশাঙ্কই কি দ্বিতীয় ব্যক্তি? ঘটনার পর সেই কি খুনির পেছনে শ্মশানে গিয়ে ফিরে এসেছিল একা? আর তাই কি সে তার বিরুদ্ধে সবচেয়ে বড় চাক্ষুষ প্রমাণ নষ্ট করতে চায়? কিন্তু শশাঙ্ক জানত না, ছাঁচ তোলবার আগে পুলিশ পায়ের ছাপের ফটো তোলে ও তার সঠিক মাপ নেয়। অপরাধীকে গ্রেপ্তার করবার পক্ষে সেটুকু যথেষ্ট। আর এই ঘটনাতেই ধাঁ করে আমার মনে পড়ে গেল শশাঙ্কের কাদামাখা জামার কথা। শ্মশানে ফিরে যাবার পর সন্ন্যাসীর সমস্ত চিহ্ন শেষ হয়ে গেছে। সন্ন্যাসীর লাশটাকেই লুকিয়ে রাখবার জন্য শশাঙ্ককেই নিজের হাতে শ্মশানের মাটি খুঁড়েছিল। তার খানিক পরেই সুরেন পড়ল পুলিশের কবলে। আমি তার চরিত্র বিচার করতে ভুল করিনি। পাশের ঘরে নিয়ে গিয়ে তাকে সোজাসুজি বললাম, সুরেন, আমি জানি যে তোমার মনিব শশাঙ্কের হুকুমেই তুমি আমার পিছু নাও। আমার ঘরে আড়ি পাতো, আর এই কথা যদি স্বীকার করো তাহলে এখনই ছাড় পাবে, নইলে কিন্তু খুনের দায়ে তোমার হয় ফাঁসি নয় যাবজ্জীবন দ্বীপান্তর হবে। সুরেন ভয় কাঁপতে কাঁপতে তখনই আমার পায়ে ধরে সব কথা স্বীকার করলে। তারপর কুমুদবাবুর মুখে শুনলাম এক বিচিত্র কথা। 1.5 মাসের মধ্যে একই থানার এলাকায় একইভাবে 3 ব্যক্তির হত্যা, ও প্রত্যেকবার এই ঘটনার আগের দিনে এক এক ব্যক্তির অন্তর্ধান। এরও কোনো মানে হয় না। মানিকের রাজগবি ব্যাখ্যার পরেও এর মানে হয়েছে বলে আমি মনে করি না। তবে একটা সন্দেহ হয় যে এই 3 হত্যাকাণ্ডের মধ্যে কাজ করছে একই মস্তিষ্ক। শ্যামাকান্ত বক্সী আর মারোয়ারি প্রথম ও দ্বিতীয় ব্যক্তির খাতাপত্র পরীক্ষা করে আমি আবিষ্কার করলাম ওদের কাছ থেকে শশাঙ্ক হ্যান্ড নোটে ধার নিয়েছিল যথাক্রমে 10,000 আর 8,000 টাকা, এবং খুনের পর হ্যান্ড নোট 2খানা আর খুঁজে পাওয়া যায় না। এইটুকু প্রমাণের ওপরই নির্ভর করে বলা যায় না যে শশাঙ্কই তাদের হত্যা করেছে বা করিয়েছে। তবে এ প্রমাণ পেয়ে আমার লাভই হলো। আমি বুঝতে পারলাম জমিদার হলেও শশাঙ্ক ভোগ করছে অত্যন্ত অর্থকষ্ট। কুমুদবাবুর কাছ থেকে পায়ের ছাপের সমস্ত ইতিহাস সংগ্রহ করে আমি শেষে এইভাবে আমার মামলাটা খাড়া করলাম। যে কারণেই হোক, শশাঙ্কের বড়ই টাকার টানাটানি। টাকার জন্য সে সব পাপ করতে প্রস্তুত। সে ভেবে দেখল মৃগাঙ্কের মৃত্যু হলে তার আর টাকার ভাবনা থাকে না। কিন্তু কেমন করে মৃগাঙ্কের মৃত্যু হবে? নিজের হাতে ভাইয়ের হত্যা তো সে করতে পারবে না। আর বিশেষ কেউ যদি দেখে ফেলে অথবা হঠাৎ সে ধরা পড়ে যায়, অতএব মৃগাঙ্ককে মারতে হবে অন্যের হাতে এমনভাবে যাতে কেউ শশাঙ্কের ওপর সন্দেহ না করতে পারে। দৈবগতিকে এক সুযোগ মিলল। নতুনপুরের শ্মশানে এলো এক বিদেশি সন্ন্যাসী এবং মৃগাঙ্কের হাত থেকে সে খেলে মার। সন্ন্যাসী অভিশাপ দিলে তা চারিদিকে রটতে আর দেরি হলো না।
শশাঙ্ক লুকিয়ে গেল সন্ন্যাসীর কাছে। অনেক টাকার লোভ দেখিয়ে গরিব ও ক্রুদ্ধ সন্ন্যাসীকে রাজি করালো মৃগাঙ্ককে হত্যা করতে, আর তারই পরামর্শে সন্ন্যাসী শ্মশান থেকে অদৃশ্য হল। দুর্যোগের রাত্রে সন্ন্যাসী আবার শ্মশানে ফিরে এলো। বৃষ্টি থামবার পর সে ঘটনাস্থলের দিকে যাওয়া শুরু করল। শশাঙ্ক অপেক্ষা করছিল। তাকে খিড়কির দরজা এবং বাড়ির দরজা সে নিজের হাতে খুলে দিয়েছে। খুনের পর শশাঙ্ক তাকে আবার নির্জন শ্মশানে ফিরে যেতে বলেছে। খুব সম্ভব এও জানালে যে বকশিসের টাকা সে নিজে শ্মশানে গিয়ে একটু পরেই তার হাতে দিয়ে আসবে। খানিক পরে শ্মশানে শশাঙ্কের প্রবেশ ও তার হাতে সন্ন্যাসীর মৃত্যু। মাটি খুঁড়ে সন্ন্যাসীকে কবর দিয়ে শাবল ও কোদাল ছোপে লুকিয়ে শশাঙ্ক সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু অপরাধীরা কেউ জানল না যে তাদের রাত্রের এই ভ্রমণ কাহিনী লেখা থাকলো এই কর্দমাক্ত পৃথিবীর বুকে, পায়ের ছাপের রেখায় রেখায়। শশাঙ্ক নিশ্চয় সন্দেহ করেছিল আমি তার অনেক কীর্তি জেনে ফেলেছি। সেই জন্যই আমাদের মতো বিপজ্জনক অতিথির মুখ বন্ধ করতে এসেছিল দুটো দুটো কেউটে সাপ। আমাদের মৃত্যুর পর পুলিশ ভাবত দৈব দুর্ঘটনা। পল্লী গ্রামে বর্ষাকালে এমনটা প্রায়ই ঘটে। সাপ দুটোকে আমাদের ঘরে কে রেখে গিয়েছিল সেটা আবিষ্কার করবার ভার থাকলো পুলিশের উপর। সে সুরেনও হতে পারে, আবার অন্য কেউ হতে পারে। তবে আমি এসেছি মৃগাঙ্কের হত্যাকারীকে ধরতে। অন্য দুটো লাশের কথা নিয়ে আপাতত আমি আমার মাথাকে আর ভারাক্রান্ত করব না। অতএব এখানেই আমার কথা ফুরলো। কুমুদ খানিকক্ষণ চমৎকৃত হয়ে রইল। তারপর অভিভূত কণ্ঠে বলল, আজ বুঝলুম কেন আপনার এত নাম। আমার হাতের কাছে সব প্রমাণ রয়েছে, তবু আমি ঠিক সূত্র ধরতে পারিনি। কিন্তু আপনি অনায়াসেই জুলিয়াস সিজারের ভাষায় বলতে পারেন, আমি জয় করলুম। ধন্য জয়ন্তবাবু, আপনি ধন্য। না কুমুদবাবু, নিজেকে অতটা তুচ্ছ মনে করবেন না। আপনি এই মামলাটার জন্য যে তোড়জোড় করেছেন, বাংলা পুলিশ ইতিহাসে তা সত্যিই দুর্লভ। আর সত্যি কথা বলতে কি, আপনার এই তৈরি করা পায়ের ছাপের অপূর্ব ইতিহাসই তো আমার সাফল্যের প্রধান কারণ। হ্যাঁ, তবে সন্ন্যাসীর তো কিনারা হলো, কিন্তু আপনি আমার ঘাড়ে দুটো বেওয়ারিশ মরা চাপিয়ে গেলেন। আদালতে মানিকবাবুর যুক্তি শুনলে হাঁপ ছেড়ে বাঁচতুম, কিন্তু সেখানে ওসব কথা তুললে আমাকে জোর করে পাঠিয়ে দেবে পাগলা গারদে। মানিক আহত স্বরে বলল, আমার যুক্তি কি এতই বাজে? না মানিক, প্রেততত্ত্ববিদদের কাছে তোমার যুক্তি বাজে নয়, কিন্তু তুমি তো জানো আমরা প্রেততত্ত্ববিদ নই। এখন চলো চলো দেখি, একটু শশাঙ্কের খোঁজে যাই। দেখি সে আবার অপরাধ স্বীকার করে কিনা। কিন্তু তাদের আর শশাঙ্কের খোঁজে যেতে হলো না। দুজন পাহারাওয়ালা ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে সেখানেই জানিয়ে দিল শশাঙ্কের শেষ সংবাদ। তারা যা বলল তার মর্ম হচ্ছে এই: শশাঙ্ক প্রাণপণে দৌড়ে বাড়িতে গিয়ে নিজের ঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে কলা দেখিয়েছে ফাঁসি কাটকে। সুতরাং জয়ন্ত বা মানিক কার অনুমান যে সত্য সে কথা বোঝবার আর কোনো উপায় রইল না। কেবল জানা গেল আসল অপরাধী হচ্ছে শশাঙ্কই। আজ কাহুন আপনাদের শোনালো হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক সিরিজের কাহিনী মারণ খেলার খেলোয়াড়। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ গল্পতে একটা লাইক করে কাহুনে একটা সাবস্ক্রাইব করে দেবেন। জয়ন্তর চরিত্রে কৃষ্ণময়, মানিক অর্ণব, সুন্দরবাবু সুদীপ্ত, শশাঙ্ক অরিজিৎ, কুমুদবাবু সিদ্ধার্থ, সৌরেন্দ্র মোহন সৌমিক, মৃগাঙ্ক অনির্বাণ, সম্পাদনা অলিভিয়া, গল্প পাঠে আবহ নির্মাণ এবং সমগ্র পরিচালনায় আর.জে. অর্ণব। গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এই সিরিজের অন্যান্য গল্পের ডিটেলস পেয়ে যাবেন ডেসক্রিপশনে। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।